বিয়ের ভরা আসরে থেকে একটা কালো পোশাক পরিহিত লোক এসে বসার হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। তার মুখে মাস্ক, এই জন্য মুখ দেখা যাচ্ছে না। বিয়ের বাসায় সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। পরিচিতরা এগিয়ে এসে ধরার চেষ্টা করছে, চেঁচামেচি করতেছে। এতে লোকটার মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। সে বর্ষাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তার সাথে গার্ডস আছে যারা তাকে প্রোটেক্ট করে নিচ্ছে। কেউ তার ধারের কাছেও আসতে পারছে না। বর্ষার বাবা নিবির আহমেদ এলো এগিয়ে মেয়েকে রক্ষা করতে। তাকেও ধাক্কা দেওয়া হলো। তা দেখে বর্ষা বাপি বলে চিৎকার করে উঠল। হাঁটতে পারছে না, বর্ষা টেনে হিঁচড়ে নিচ্ছে। লেহেঙ্গায় বেজে যাচ্ছে বর্ষা। অতিরিক্ত লম্বা হওয়ায় লেহেঙ্গা হুট করেই লোকটা বর্ষাকে ছেড়ে দিল। বর্ষা ছাড়া পেয়ে যেন মুক্ত পাখির মতো আনন্দে আটখানা হয়ে গেল। আর দৌড় দিতে যাবে এই অপরিচিত লোকটার থেকে, তার আগেই বর্ষা নিজেকে শূন্যে ভাসতে দেখল। লোকটা বর্ষাকে পাজা কোলে তুলে নিয়েছে। বিস্ময় হতভম্ব হয়ে তাকিয়ে আছে লোকটার দিকে বর্ষা। কালো সানগ্লাসের পরা লোকটার এজন্য চোখ দেখা যাচ্ছে না। পুরো কালো আবরণে ঢাকা এই লোক কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, মনে মনে ভাবছে বর্ষা। বাসায় সবাই আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। বর্ষা ওর বাবার দিকে তাকিয়ে আছে। বাবার কপালে রক্ত। বর্ষা কষ্ট লাগছে। ইস, আমি আমার বাবার কাছে যেতে পারছি না। অসহায় মুখ করে তাকিয়ে আছে বাবার দিকে। আস্তে আস্তে সবাইকে পার করে বাহিরে চলে এলো লোকটা বর্ষাকে নিয়ে। বাহিরে এলো কালো পোশাক পরিহিত, তার সাথে হাতে বন্দুক নিয়ে আরো কয়েকজন রাস্তায় করে দাঁড়িয়ে আছে। দেখতে পেল বর্ষা। বর্ষাকে কোলে নেওয়া লোকটা একটা কালো গাড়ির সামনে এসে থামলো। একজন দরজা খুলতেই ফট করে আমাকে ভেতরে ছুঁড়ে মারলো। আমি চিৎকার করে উঠলাম। কে আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন, ছাড়ুন, আমি বাপির কাছে যাব। কেউ বর্ষার কথার উত্তর দিল না। বর্ষা কটমট করে তাকিয়ে আছে। ওই ফাজিল লোকটা এসে বর্ষার পাশে উঠে বসলো। তারপর গাড়ি চলতে লাগলো। বর্ষা হাঁ করে তাকিয়ে আছে। বারবার বলছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন, কে আপনি? কথা বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে বর্ষার। লোকটা মহা খচ্চর, কিছুই বলল না। এমন ভাব করে বসে ফোন টিপছে যেন বর্ষা যে এখানে আছে সেটা মিথ্যা। বর্ষার কথা যেন শুনতেই পেল না। বর্ষার মাথায় রাগ উঠে গেল। রেগে ওনার হাত থেকে ফোন কেড়ে নিল বর্ষা। এবার কালো পোশাক পরিহিত লোকটা বর্ষার দিকে তাকালো। রেগে নাকি বোঝা যাচ্ছে না, কারণ তিনি মুখে মাস্ক দিয়ে রেখেছে আর চোখে সানগ্লাস। বর্ষা কথা বলার জন্য মুখ খুলবে তার আগেই ফট করে লোকটা বর্ষা গালে ঠাস করে চর বসিয়ে দিল। বর্ষা গালে হাত দিয়ে তাকিয়ে আছে লোকটার দিকে। জীবনে কেউ বর্ষার গায়ে হাত তোলেনি। বর্ষার বাসায় একমাত্র মেয়ে কিনা, সবার আদরের। প্রথমে কারো হাতে থাপ্পড় খেয়ে বর্ষা হতভম্ব হয়ে গেল। সাথে সাথে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। লোকটা বর্ষার দিকে আরেকবার তাকালো, তারপর চোখ সরিয়ে নিল। বর্ষা কেঁদেই যাচ্ছে। এই লোকটা আমাকে মারলো কেন? কেন নিজের জোর করে নিয়ে এলো আবার মারছে? ডাকাতের খপ্পরে পড়লাম, এখন আমার কি হবে? বর্ষা নাকের জল চোখের জল এক করে কাঁদছে। হঠাৎ খেয়াল করলো বর্ষার পাশে ফাজিল লোকটা ওর দিকে একটা রুমাল ধরে আছে। বর্ষা কিছু না ভেবেই রুমাল নিয়ে নাক চোখ মুছলো। তখনই খেয়াল হলো রুমালে আমার মেকআপ উঠে গেছে। ইস, আজ আমার বিয়ে ছিল, কত সেজেছিলাম। বিয়েটা হলো না, মনটা খারাপ হয়ে গেল। বর্ষা রেগে আবার বলল, এই যে আপনি কি বোবা? কথা বলছেন না কেন? এত কথা বলছি আর আপনি মুখ থেকে মেয়ে হয়ে বসে আছেন কেন? আপনি আমাকে বিয়ে থেকে তুলে আনলেন কেন? আপনার জন্য আবার বিয়ে ভেঙে গেল। রেগে বর্ষা ওনার হাতের বাহু ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল। লোকটা রেগে ফোনে কিছু টাইপ করে বর্ষার সামনে ধরলো। তাতে লেখা, কথা অফ করো, না হলে আমি অফ করাতে বাধ্য হব। লেখাটা পড়ে বর্ষা নিশ্চিত হলো এই লোক বোবা। এই বোবা লোক আমাকে কিডন্যাপ করলো কেন? কি উদ্দেশ্যে? আপনি তাহলে সত্যি বোবা। আপনার জন্য একটু কষ্ট হলো, কিন্তু বেশি না, কারণ আপনি আমার বাপের মাথা ফাটিয়ে রক্ত বের করেছেন। আমাকে বাপের কাছে নিয়ে চলুন, আজকে আমার বিয়ে। আমি আপনার সাথে কোথাও যাব না। রেগে তাকালো লোকটা, তারপর সামনের লোকটাকে কিছু ইশারা করলো। লোকটা একটা স্প্রে দিল। বর্ষার মুখে অবাক হয়ে তাকিয়ে আছে বর্ষা। এটা কি?
উনি হুট করে স্প্রে আমার নাক মুখে দিল কেন? সাথে সাথে বর্ষা ঢলে পড়ল পাশে বসা লোকটার উপর। চোখ ঝাপসা হয়ে আসছে। স্যার, মেয়েটা খুব বেশি কথা বলে, তাই না? সামনে থেকে কথাটা বলল ড্রাইভার। তা শুনে কড়া চোখে তাকালো ছেলেটার কড়া চাহনি দেখে লোকটা ঢোক গিলে সামনে তাকালো। ছেলেটা বিরক্ত হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। বাচাল একটা মেয়ে, 5 মিনিটেই মাথা নষ্ট করে ফেলেছে। এত কথা বলতে পারে? উফ। এক হাত উঁচু করে কপালে রাখলো। মেয়েটা এখনো ওর বাহুতে পড়ে আছে। গাড়ির ঝাঁকুনিতে ঝুঁকে নিচে পড়ে যাচ্ছিল দেখে তাড়াতাড়ি ধরে সামলে নেই। বাকি রাস্তা ছেলেটা বর্ষাকে হাত দিয়ে আগলে রাখে যাতে না পড়ে। এইসব করতে বিরক্ত হলেও করে। চোখ পিটপিট করে খুলে বর্ষা আকাশ দেখতে পেল। বর্ষা ভ্রু কুঁচকে আকাশের দিকে তাকিয়ে আছে। এই আকাশ কোথা থেকে এলো? বর্ষা ঘুমিয়েছিল তখন ওকে একটা বাসায় এনে রেখেছে, আর বর্ষা ভাবছে আমি কি খোলা আকাশের নিচে ঘুমিয়েছি? কিন্তু আমার তো বিয়ে ছিল, ঘুমালাম কখন? মাথা চেপে উঠে বসলো বর্ষা। মাথা ব্যথা করছে। নিজের দিকে তাকিয়ে চমকে উঠল বর্ষা। ওর শরীরে এখন বিয়ের পোশাক। হঠাৎ মাথা এলো ওকে তো একটা গন্ডারের মতো লোক কিডন্যাপ করেছে। সে কোথায়? আমি কোথায়? মাথা উঁচু করে আশেপাশে তাকিয়ে চমকালো। এটা তো একটা রুম। তাহলে আমি যে আকাশ দেখলাম, উপরে তাকিয়ে দেখি উপরে আকাশ পেন্ডিং। নিজের মাথায় চাপড় দিয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর বর্ষা। আমাকে এখানে এনেছে ওই কিডন্যাপারটা। ওনার কি মতলব? আমার সাথে কি শত্রুতা তার? ভাবতে ভাবতে বিছানা থেকে নামলো বর্ষা। রুমের মধ্যে একটা বিছানা ছাড়া কিছু নাই। বর্ষা উঠে দরজার কাছে গেল। দরজা লাগানো। উফ, আমাকে এখানে বন্দি করেছে তাহলে। বর্ষা দরজার মধ্যে কয়েকবার ধাক্কা মারল, খুলছে না। বর্ষার চোখ ছলছল করছে। কি উদ্দেশ্য এই লোকটার? কেন ওকে ধরে নিয়ে এলো? আব্বু আম্মু কত কষ্ট পাচ্ছে বোধহয়। লোকটা তখন কি দিয়েছিল ওর মুখে যে ওর কিছুই মনে নেই? শত চিন্তা করেও মনে করতে পারলো না বর্ষা। রাগে দুঃখে কান্না করতে লাগলো বর্ষা। এই হলো বর্ষা, আব্বু আম্মুর একমাত্র আদরের মেয়ে। ওর ভাই বোন কেউ নেই। আজকে ওর বিয়ে ছিল অব্রের সাথে। অব্র ওদের তেমন পরিচিত কেউ না। সে নাকি ওকে ভালোবাসে, তাই বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে। সে একজন ডাক্তার, পরিবারও ভালো, তাই ওর আব্বু রাজি হয়ে যায়। বর্ষা ইন্টার 2nd ইয়ারে পড়ে। ছেলে খুব ভালো, এজন্য আব্বু দ্বিমত পোষণ করেননি। ছেলে ভালো তাই, কিন্তু বর্ষা রাজি ছিল না। কারণ বর্ষার খুব শখ ও প্রেম করে বিয়ে করবে, কিন্তু সেটা করা হলো না। তার আগেই কি না বিয়ে ঠিক করে ফেললো। বর্ষার সাথে সাথে না করে দিল। আব্বু অসহায় মুখ করে তাকিয়ে বলল, মা আমি কথা দিয়ে দিয়েছি, তুমি কি চাও তোমার আব্বুর কথার খেলাপ হোক? দুটনায় পড়ে গেল। ওর আব্বুর অসহায় মুখ দেখে রাজি হলো বর্ষা। আব্বুকে খুব ভালোবাসে বর্ষা, তাকে কষ্ট দিতে পারবে না কিছুতেই। তখন দরজা খুলে কেউ ভেতরে আসলো। তার দিকে তাকিয়ে আটকে উঠল বর্ষা। কনে ছাড়া বর বসে আছে। মুহূর্তের মাঝে কি সব ঘটে গেল, সব যেন সবার মাথার উপর দিয়ে গেল। এত পুলিশ পাহারা ছিল, তাদের মধ্যে থেকে ব্যারিস্টার নিবির আহমেদের একমাত্র মেয়েকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে কিডন্যাপাররা। এইটা নিয়ে সবাই কানাঘোষা শুরু করে দিয়েছে। সবাই বলা বলি করছে নিবির আহমেদের অনেক শত্রু আছে তার এই পেশার জন্য, তারাই এমনটা করেছে বলে সবাই আশঙ্কা করছে। নিবির আহমেদ চেয়ারে মাথা নিচু করে বসে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে তানিশা বেগম, বর্ষার মা। তিনি কাঁদছে আর স্বামীকে বকে যাচ্ছে, আমার মেয়ের কিছু হলে আমি তোমাকে ক্ষমা করব না। অনেকবার বলেছি এসব কাজ ছেড়ে দাও। আমাদের কি কম আছে? এ পেশা ছাড়লে কি ভাতে মরবো? তুমি শোনোনি, আজ তোমার পেশার জন্য আমার মেয়েটাকে তাদের হাতে পড়তে হলো। হাজার শত্রু বানিয়ে রেখেছো তুমি। আমার মেয়েকে এনে দাও, আমি কিছু জানি না। নিবির আহমেদ কিছু বলছে না। কি বলবে সে? কিছু বলার ভাষা নেই তার। চোখের সামনে থেকে তার একমাত্র আদরের মেয়েকে কেউ তুলে নিয়ে গেল, আর সে কিছুই করতে পারল না। অব্র হতভম্ব হয়ে বসে আছে। নিজের ভালোবাসার মানুষকে কে এমন করে তুলে নিয়ে গেল ও বুঝে উঠতে পারছে না। লোকগুলো এসে ওর মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছিল, কিছুই করতে পারেনি। চিন্তিত হয়ে বসে আছে অব্র। তখন নিদ্রা এসে ওর পাশে বসে ওর হাতের উপর হাত রেখে বলল, তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি অব্র।
অব্র তাকালো নিদ্রার দিকে। নিদ্রা ওর চোখের দিকে তাকিয়ে চমকে উঠল। তুই কাঁদছিস? অব্র আচমকা নিদ্রাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অব্র পেশায় একজন ডাক্তার, খুব শান্তশিষ্ট একজন মানুষ। এক দেখায় তার বর্ষাকে ভালো লেগেছিল, তারপর ভালোবাসা। পরিবারের থেকে বিয়ের জন্য চাপ দেয় অব্র, বর্ষার কথা বলে দেয় বাড়িতে। আর সবাই খোঁজ খবর নিয়ে বর্ষাকে পছন্দ করে আর বিয়ের ব্যবস্থা করে। নিদ্রা অব্রের ফ্রেন্ড, কলেজ লাইফ থেকে একসাথে লেখাপড়া করেছে, পরে মেডিকেলেও একসাথে পড়েছে। এখন দুজনেই ডাক্তার, কিন্তু আলাদা হসপিটালে। নিদ্রা আগে থেকেই তার এই ফ্রেন্ডকে মন প্রাণ দিয়ে রেখেছে, কিন্তু কখনো বলেনি বন্ধুত্ব নষ্ট হওয়ার জন্য। দূর থেকেই ভালোবেসে গেছে। মেয়ে হয়ে তার ভালোবাসার কথা নিজে থেকে বলা হয়ে ওঠেনি, তাই মনের কোণে সুপ্ত ভালোবাসা চেপে রেখেছে, কখনো প্রকাশ পায়নি। 15 দিন আগে অব্র জরুরি তলব করে ডেকে পাঠায় আর দেখা করে বলে, নিদ্রা, তোকে একটা খবর দেওয়ার আছে, শুনলে তুই আনন্দে নেচে উঠবি। নিদ্রা কপাল কুঁচকে অব্রর দিকে তাকিয়ে বলে, তাই তো বল, কি এমন খুশির খবর নিয়ে এসেছিস তুই? অব্র লাজুক হাসি দিয়ে বলে, আমি একজনকে ভালোবাসি। তুই তো সবসময় বলতি আমার কাউকে ভালোবাসলে যেন তোকে সবার আগে বলি, আর তাই সবার আগে তোকে জানালাম। আর তুই তো চাইতি আমি কাউকে ভালোবাসলে সবচেয়ে খুশি হবি তুই, আর আমাদের বিয়েতে সব দায়িত্ব তোর। নিদ্রা হতভম্ব হয়ে শুনছে। তাহলে কি অভ্র কাউকে ভালোবাসে? সেটাই ও বলছে। ও ভাবছে ও কাউকে ভালোবাসলে আমি খুশি হব, কিন্তু ও জানে না তো সে কেউটা আমি হলে খুশি হব। অন্য কেউ হলে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাবে যন্ত্রণা। তাই হলো। অব্র খুশি মনে বলতে লাগলো, জানিস, ওকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। ওর ওই প্রান্তবন্ত হাসি যা আমাকে একেবারে ভালোবাসতে বাধ্য করেছে। টানা চোখ যে চোখে তাকিয়ে হারিয়ে গেছি। ওর জন্য বোধহয় আগে আমার কোনো মেয়েকে মনে ধরেনি, কিন্তু ওকে এক পলক দেখতেই ওর প্রেমে পড়ে গেছি। আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। নিদ্রার চোখ ছলছল করে উঠেছে। ভালোবাসার মানুষটির মুখে অন্য কাউকে নিয়ে এমন আবেগ কোনো মেয়ে সহ্য করতে পারে না। বুকটা ফেটে যায়। নিদ্রারও যাচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। অব্র নিদ্রার মুখ মলিন দেখে বলে, এ কি, আমি ভেবেছিলাম এসব তুই শুনলে খুশি হবি, কিন্তু হচ্ছে উল্টা। তোকে খুশি জায়গায় দুঃখ লাগছে কেন? তুই কি খুশি হসনি? নিদ্রা হকচকিয়ে মলিন মুখে মিথ্যে হাসি ফোটানোর চেষ্টা করে বলে, আমি তো খুব খুশি। ফাইনালি আমার বোকা বন্ধুটাও প্রেমে পড়েছে, কাউকে ভালোবেসেছে। আমি তো ভেবেছিলাম সারা জীবন তুই এভাবেই থাকবি, কাউকে ভালোবাসবি না, আর আমার তোর বিয়েও খাওয়া হবে না। অব্র ওর কথা হাসে। নিদ্রা নিজের মনে কষ্ট লুকিয়ে রেখে বন্ধুর সামনে খুশি মুখে থাকার চেষ্টা করে আর জিজ্ঞাসা করে, যাকে দেখে আমার বন্ধু এত পাগল হয়েছে তার নাম কি? আর আমাকে দেখাবি না? ওর নাম বর্ষা, আর এখন দেখাবো না, বিয়েতে দেখবি। কারো চিৎকার শুনে ভাবনা থেকে বেরিয়ে আসে নিদ্রা। চিৎকার করছে অব্রর মা, বকছে তার ছেলেকে। তিনি বিয়েতে রাজি ছিল কম, কারণ বর্ষা ছিল খামখেয়ালি আর বাচ্চা টাইপের। উনি তাই বর্ষাকে পছন্দ করেন না। আর তার উপর বিয়েতে এইসব দেখে তিনি চেঁচিয়ে বলছে, এই জন্য এই মেয়েকে আমি আমার ছেলের বউ জীবনেও জড়াতে চাইনি। এখন কি হবে? মেয়েকে তুলে নিয়ে গেছে, এখন বিয়েটা হবে কার সাথে? বউ ছাড়া ছেলে নিয়ে বাড়ি গেলে কি মান সম্মান কিছু থাকবে? কত আত্মীয় স্বজন বাসায়, সবাই তো বউ দেখার জন্য বসে আছে, মান সম্মান সব যাবে। অব্রের বাবাও চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। অব্রের পরিবারের সবাই থতমত মুখে করে কেউ দাঁড়িয়ে বা কেউ বসে আছে। নিদ্রা অব্রকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ অব্রের মা এগিয়ে এসে নিদ্রার হাত ধরে বলে ওঠে, মা, তুমি আমার ছেলেকে বিয়ে করাবে? নিদ্রা কথাটা শুনেই থমকে যায়। অব্র মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি সব বলছে মা? বর্ষার বাবা পুলিশের সাথে কথা বলছে। মেয়েকে যে করেই হোক সুস্থ অবস্থায় চায় তিনি। কোনো ক্ষতি হবে না তো? অজানা ভয় কুকড়ে যাচ্ছে। আল্লাহকে ডাকছে মেয়েটা যেন ঠিক থাকে। নিজের দোষে মেয়ের কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবে না। একটু আগে যেখানে খুশি জোয়ার ছিল, সেখানে কিছুক্ষণের মধ্যে সব কিছু এলোমেলো হয়ে গেল। বর্ষার মা
মেয়ের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। বর্ষার সামনে দরজা খুলে একটা মাঝ বয়স্ক লোক এসে খাবার রাখলো বিছানার উপর, তারপর চলে যাওয়ার জন্য পা বাড়লো। বর্ষা হা করে লোকটার দিকে তাকিয়ে আছে। এটা তো আমার বাসার ড্রাইভার। 1 মাস যাবৎ তিনি আমাদের গাড়ি ড্রাইভ করছে। আব্বু তাকে এনেছিল। উনি এখানে কি করছে? এইসবের পেছনে কি উনিও জড়িত নাকি? তাই হবে, না হলে উনি এখানে কি করছে? লোকটা দরজার বাইরে পা রাখবে তখনই বর্ষা তাকে চেঁচিয়ে ডেকে উঠল। এই যে দাঁড়ান আপনি। লোকটা ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল। বর্ষা বলল, আপনি আমার বাসার ড্রাইভার আঙ্কেল না? বর্ষা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। লোকটা পেছনে তাকিয়ে মাথা নেড়ে না বলে তাড়াতাড়ি বেরিয়ে দরজা আটকে দিল। পেছন থেকে বর্ষা চেঁচিয়ে ডেকে যাচ্ছে। আরে আমার কথা শেষ হয়নি, দাঁড়ান, দরজা আটকেছেন কেন? বলতে বলতে বর্ষা ছুটে দরজার কাছে চলে গেল আর দরজার উপর ধুমধাম হাত দিয়ে আঘাত করতে লাগলো। কিন্তু দরজা তো আটকানো শেষ, তাই আঘাত করেও দরজা খুলতে পারলো না। উল্টো নিজের হাতে ব্যথা পেয়ে সরে এলো। ভারী লেহেঙ্গা পরে ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়লো বর্ষা। খিদে পেয়েছে খুব ওর, কিন্তু ও খাচ্ছে না। চঞ্চল বর্ষা ভয় পাচ্ছে। মাম্মা ও বাপির জন্য কান্না পাচ্ছে ওর। এই ড্রাইভারেই কিডন্যাপারের সাথে যুক্ত আছে, ও শিওর। এই রুমে কি আমাকে বন্দি হয়ে থাকতে হবে নাকি? একটা জানালাও নাই রুমে, না আছে ব্যালকনি। বিচ্ছিরি রুম একটা। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে দিল বর্ষা, আর একটু পরপর চিৎকার করে বলছে, জি ওপেন দ্য ডোর। এতক্ষণ ওর এইসব মজা লাগলেও এখন ভেতরে ভেতরে ভয়ে কুঁকড়ে যাচ্ছে। ওই লোকগুলো তখন কিছু আমার মুখে দিয়ে অজ্ঞান করে এনেছে এখানে। আচ্ছা, ওনারা কি আমাকে মেরে ফেলবে নাকি? বর্ষার শরীরে কাঁটা দিয়ে উঠছে, হাঁটু ভাঁজ করে কাঁদছে। ওইভাবে বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। দরজার কাছে থেকে যে লোকটা বর্ষাকে খাবার দিয়ে গেছে, সেই লোকটা আরেকটা লোককে বলল, বস, মেয়েটাকে খাবার দিয়ে এসেছি। ভেতরে বসে আছে একটা লোক, যার দৃষ্টি ল্যাপটপের মধ্যে সীমাবদ্ধ। ল্যাপটপের স্ক্রিনে বর্ষার ঘুমন্ত মুখটা দেখে যাচ্ছে। বর্ষার রুমে সিসি ক্যামেরা লাগানো আছে, তাই বর্ষার রুমে কি করছে না করছে সবই এই লোকটা দেখতে পাচ্ছে। স্ক্রিনের দিকে চোখ রেখেই লোকটা হাতের ইশারায় দরজার কাছে লোকটাকে চলে যেতে ইশারা করলো। লোকটার সাথে সাথে চলে গেল। ল্যাপটপের সামনে বসে থাকা লোকটা তার ঠোঁটের কোণায় বাঁকা হাসি ফুটিয়ে বলল, দি হান্টার হ্যাজ ব্রোট দ্য কেস, নাও ইটস টাইম টু টেম ইট। লোকটার ফোন বেজে উঠল। হাত বাড়িয়ে ফোন কানে নিতেই অপর পাশ থেকে একজন বলে উঠল, বস, জাফর ইকবালকে তুলে এনেছি, তাড়াতাড়ি চলে আসেন। ফোন কান থেকে নামিয়ে লোকটা তার কালো কোট পরে, মুখে মাস্ক, চোখে সানগ্লাস দিয়ে বেরিয়ে আসে। গন্তব্য তার এখন যেখানে আনা হয়েছে জাফর ইকবালকে সেখানে। জাফর ইকবাল বিপক্ষে দলের আরিয়ানের লোক। ছেলেটা সেখানে এসে দেখলো জাফর ইকবালকে হাত পা বেঁধে রাখা হয়েছে, বেত দিয়ে মারা হয়েছে। অনেক নিবু নিবু চোখে তাকিয়ে আছে ছেলেটার দিকে। ছেলেটা নিজের চোখের সানগ্লাস ও মাস্ক খুলে ফেলল। ছেলেটা এসে সামনে চেয়ারে পেতে বসে খুব শান্ত গলায় বলল, জাফর, যদি বাঁচতে চাস তাহলে বলে দে শাওন কোথায়। জাফর তাকিয়েছিল ছেলেটার দিকে। এই হলো তুর্য চৌধুরী, যার ভয়ে সবাই কাঁপে। ওর সামনে বসা ছেলেটার নাম তুর্য। এতটুকু ছেলেটা এত বড় দলের লিডার, ভাবা যায়? কতই বা বয়স হবে, 25 কি 26? ছেলেরাও যে এত সুন্দর হয় তুর্যকে না দেখলে জানতো না জাফর। এত সুন্দর একটা ছেলে। প্রথম দিন তুর্যকে দেখে বিস্ময় খেয়েছিল। তুর্য ঠোঁটে বাঁকা হাসি, যা মেয়েদের পাগল করতে বাধ্য করবে। নীল চোখ, অত্যন্ত সাদা গায়ের রং। বাচ্চা টাইপের ছেলে কিনা লিডার। জাফরকে তুর্য নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, কিরে, মেয়েদের মতো তাকিয়ে আছিস কেন? আমি মেয়ে না ছেলে, তাই লোভনীয় দৃষ্টি আমার উপর দিয়ে নিজেকে গে প্রমাণ করিস না, পরে দেখিস। তার আগে বল শাওন কোথায়। জাফর তুর্যর কথা শুনে অপমানে মাথা নিচু করে ফেলে। কথা বলছে না দেখে তুর্য রেগে বন্দুক দিয়ে মাথা বরাবর বাড়ি দিল। জাফর আর্তনাদ করে উঠল। বলবি নাকি মরবি? তুর্যের ক্রোধোদ্দীত কথা শুনে জাফরের পিলে চমকে গেল। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, দম যায় যায় অবস্থা তার। ভাঙা গলায় খুব কষ্ট করে জাফর বলল, আমি কিছু জানি না, সব বস জানে।
তুর্য আরো রেগে বলল, বোকা পেয়েছিস আমাকে? তুর্যকে বোকা গল্প শোনাচ্ছিস? তুই আরিয়ানের সব খবর জানিস, আমি ভালো করে জানি। তাই ভনিতা না করে ঠিকঠাক বল, বেশি কথা বলা পছন্দ করি না। জাফর তাও অস্বীকার করছে। তুর্য আর কিছু জিজ্ঞাসা করলো না, বিদ্যুৎ শক দেওয়ার ইশারা করলো লোকেদের, আর জাফরকে বিদ্যুৎ শক দেওয়া শুরু করলো। আর সাথে তাও মরণাপন্ন চিৎকার, যেন বিল্ডিং কেঁপে উঠছে। শেষবার তুর্য জিজ্ঞাসা করলো, এবারও অস্বীকার করতেই তুর্য রাগ আর কন্ট্রোল করতে পারল না। রিভলভার বের করে 2টো গুলি করে দিল জাফরের বুকে। জাফরের রক্তে তুর্যর শরীর রাঙা হয়ে গেল। মরার আগে জাফর বলে গেল, কোথায় আটকে রেখেছে শাওনকে? তুর্য জাফরের মৃতদেহের দিকে তাকিয়ে বলল, শেষমেশ বললি কিন্তু মরে গিয়ে, আগে বললেও তোকে মরতেই হতো। সেই রাতে শাওনকে উদ্ধার করে বাসায় নিয়ে যায় তুর্য। শাওন ওর বন্ধু ও একমাত্র সঙ্গী এই সব কাজের, যে সব সময় পাশে থেকেছে ওর। এর মধ্যে ভুলে যায় বর্ষার কথা। শাওনকে নিয়ে ওর বাগান বাড়ি সেখানে আসে। সেখানে ওর চিকিৎসা শুরু হয়। ওর অবস্থা খারাপ, প্রচুর মার খেয়েছে বেচারা। একদিন পর জ্ঞান ফিরেছে। এক রাত একদিন কাটিয়ে এই বাসায় আসে শাওনকে নিয়ে। পরদিন রাতে পরিচিত ডাক্তার বাসায় নিয়ে এসেছে। ওর সুস্থ হতেই কয়েকদিন লাগবে। এক রাত দিন নির্ঘুম কাটিয়েছে তুর্য, ক্লান্ত। ওর ঘুম প্রয়োজন। রুমে এসে জামা কাপড় ছেড়ে বাথরুমে চলে যায়, আর ঝর্ণা ছেড়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। আয়নার দিকে তাকিয়ে দেখতে পায় ওর লাল টকটকে চোখ দুটো, ফর্সা মুখ, ক্লান্তির ছাপ। আরিয়ানের লোকের সাথে ভালো মারামারি হয়েছে। শরীর এখন অনেক জায়গায় আঘাত আছে। হাতে, পিঠে ও বুকে আঘাতের স্থানে পানি পড়তেই জ্বলে উঠেছে। নিজের শরীরের দিকে তাকিয়ে দেখতে পায় ওর ফর্সা শরীরে দাগগুলো স্পষ্ট হয়ে আছে। আঘাতের স্থানে কখনোই ওর মলম লাগানো হয় না, আজও হলো না। তুর্য তোয়াল পেঁচিয়ে ভেতরে এসে অফ হোয়াইট রঙের টি শার্ট পরে নেয় আর ব্লু প্যান্ট। আয়নার সামনে দাঁড়িয়ে সিল্কি ব্রাউন চুলগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে নেয়। বিছানায় ঠাস করে শুতে যাবে তখন ল্যাপটপের দিকে খেয়াল করে, আর তার সামনে গিয়ে চমকে ওঠে। বর্ষার বিছানার অবস্থা নাজেহাল। কালকের খাবারগুলো ফ্লোরে পড়ে আছে। বিছানায় চাদর তোশক সব লণ্ডভণ্ড হয়ে আছে, আর বর্ষা নাই। ও ভয় পেয়ে যায়। এই মেয়েটা গেল কোথায়? এক পাশে দেখা যাচ্ছে শুধু স্ক্রিনে। মেয়েটা কি পালিয়ে গেল? ও নো, এটা আমার শিকার, একে পালাতে দেওয়া যাবে না। এত সিকিউরিটি গার্ডের মধ্যে কিভাবে পালালো? রাগে মাথা খারাপ হয়ে যাচ্ছে তুর্যের। সমস্ত ক্লান্তি পাশে ফেলে রেখে চাবি নিয়ে বর্ষার রুমে এলো দৌড়ে। ওর রুমের 2 রুম পরেই বর্ষার রুম। দরজা খুলে ভেতরে যেতেই ফ্লোরে এক পাশে বর্ষাকে পড়ে থাকতে দেখা গেল। এই সাইডটা স্ক্রিনে দেখা যায়নি। বর্ষাকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো তুর্য। কাছে যেতেই বুঝতে পারলো ওর জ্ঞান নেই। বিছানার যে অবস্থা, এখানে রাখা সম্ভব না। রক্তের ছাপ দেখা গেল। এটা কোথা থেকে হয়েছে খোঁজার জন্য পায়ের দিকে নজর গেল। ভাঙা প্লেটটায় পা দিয়ে কেটেছে। তুর্য বর্ষাকে পাজা তুলে রুম থেকে বেরিয়ে এলো। কোলে তুলে ওর চোখ গেল বর্ষার মুখের দিকে। ধবধবে ফর্সা না, বর্ষা উজ্জ্বল শ্যামলা বর্ণের, মুখের দিকে তাকিয়ে আছে। বাজে অবস্থা হয়ে আছে। বিয়ের সাজ এখনো আছে, লিপস্টিক, চোখের আইশেড, কাজল লেপটে আছে। ওড়না তো গায়েই নেই। এইভাবে একটা মেয়েকে ওড়না ছাড়া দেখে কিছুটা অস্বস্তি বোধ করলো তুর্য। তাড়াতাড়ি নিজের বিছানায় এনে শুয়ে দিল বর্ষাকে। শাওনকে ট্রিটমেন্ট করেছে যে ডাক্তার, তিনি তুর্যদের পরিচিত। আগেও ওদের কারো জখম হলে উনি চিকিৎসা করেছে। তাকে ডেকে পাঠিয়েছে বর্ষা দেখার জন্য। বর্ষাকে বিছানায় শুয়ে দিয়ে নিজে ওর পাশে বসে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে নিজেও জানে না। ডাক্তার এসেই বলল, তুর্য আমাকে ডেকেছো? ডাক্তারকেও আঙ্কেল বলে ডাকে। ডাক্তার হোসেনের দিকে তাকালো তুর্য। ডাক্তার হোসেন ভেতরে আসতে আসতে জিজ্ঞেস করছে। ভেতরে এসেই তার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। বিছানায় লাল টকটকে লেহেঙ্গা পরিহিত একটা অল্প বয়সী মেয়ে শুয়ে আছে চোখ বন্ধ করে। তুর্য তার দিকে তাকিয়ে তার হতভম্ব মুখটা দেখে বলল, আঙ্কেল দেখেন তোর কি হয়েছে। ডাক্তার হোসেন তুর্যের দিকে তাকিয়ে বলল, এই মেয়েকে তুর্য বাবা?
সূর্য কিছু বলল না, বসার পাশে থেকে উঠে দাঁড়ালো। উত্তর না পেয়ে আর জিজ্ঞাসা করার সাহস হলো না। সূর্যকে অনেক দিন থেকেই চেনে আর ছেলের মতোই ভালোবাসে, তাই কেউ ওকে কিছু জিজ্ঞেস করতে না পারলেও তিনি করতে পারেন, কিন্তু যেটা বলে না আর দ্বিতীয়বার জিজ্ঞেস করার সাহস করে না, কারণ তিনি এই ছেলেটাকে যেমন ভালোবাসেন তেমনি ভয়ও পায়। ডাক্তার হোসেন বসে বর্ষাকে দেখে বলল, খুব ভয় পেয়েছে আর খুব ক্ষুধার্ত মনে হয়। 2 দিন কিছু খাইনি, তাই অজ্ঞান হয়ে গেছে। সূর্য বলল। ওর পায়েও আঘাত আছে। ডক্টর হোসেন পায়ের কাছে গিয়ে দেখলো জখম হয়ে আছে, ভাঙা কাঁচ ঢুকে আছে। উনি ব্যান্ডেজ করে দিল। 2 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে বলল। ডক্টর হোসেন উঠে সূর্যের সামনে এসে বলল, জানি না মেয়েটাকে কেন তুলে এনেছো। মেয়েটার কোনো ক্ষতি করো না, ওর জন্য আমার খুব চিন্তা হচ্ছে। তুমি ওকে কোনো উদ্দেশ্য ছাড়া তুলে আনোনি জানি। সূর্য বর্ষার দিকে তাকিয়েছিল। ডক্টর হোসেনের কথায় তার দিকে তাকিয়ে মনে মনে বলল, সরি ডাক্তার আঙ্কেল, আপনার কথা আমার রাখা হবে না। মুখে বলল, শাওনের কি অবস্থা? আগে থেকে বেটার। আর একটা কথা, এই মেয়ের ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা করো। এত বাড়ি ড্রেস পরা থাকলে আরো অসুস্থ হবে। সূর্য চমকে বলল, হোয়াট? এটা কি করে সম্ভব? কে করবে? আপনি জানেন তো এখানে কোনো মেয়ে নেই। জানি, তাই তো তার ব্যবস্থা করতে বললাম। মেয়ে আমি কোথায় পাবো? আর বাইরে থেকে আনা ইম্পসিবল, কারণ এটা লুকানো কাজ। তাহলে তুমি জানো কি করবে? আমি কি করব? আপনি ডাক্তার, আপনি করেন। ডক্টর হোসেন সূর্যের কথা শুনে থমকে গিয়ে বলল, কি বলছো? আমি ডাক্তার, আমার কাজ ট্রিটমেন্ট করা, জামা কাপড় বদলানো না, এসব আমি কখনো না। আসি। বলেই কোনো রকম সূর্যের কাছ থেকে সরে এলো। বাহিরে এসে বুকে ফু দিল। কি অদ্ভুত কাজ! সূর্য বোকা হয়ে দাঁড়িয়ে আছে। এখন এই চেঞ্জটা করাবে কে? কপালে হাত দিয়ে আঙুল চালাতে চালাতে বিছানায় বসে চিন্তা করতে লাগলো। আর পাবোই বা কি? মেয়েদের পোশাক তো নাই। একে সুস্থ রাখতেই হবে, না হলে আমি আমার কাজ সম্পূর্ণ করব কি করে? সূর্য চোখ খুলে বর্ষার দিকে তাকালো। ইডিয়েট মেয়ে, ঝামেলা না করে যদি খাবার খেয়ে নিত তাহলে এসব সাফার করতে হতো আমাকে। উঠে গিয়ে আলমারি খুলে নিজের সাদা এক শার্ট একটা প্যান্ট এনে বিছানায় রাখে। বাম কাত হয়ে আছে বর্ষার, মাথায় ফুল দিয়ে বাঁধা চুলগুলো এলোমেলো হয়ে চোখ মুখে ছড়িয়ে আছে। তা দেখে না চাইতো সূর্য এগিয়ে এসে ওর গাল স্পর্শ করলো। নিজের হাত কাঁপছে। অদ্ভুত! হাত সরিয়ে তাকিয়ে আছে হাতের দিকে। আমার হাত কাঁপছে কেন? অবাক হয়ে ভেবে আবার হাত দেয়। অদ্ভুত, এখনো কাঁপছে। সূর্য তাড়াতাড়ি চুল ছড়িয়ে সরে পড়ল। এই মেয়েকে টাচ করলে ওর অমন লাগছে কেন? হাত কাঁপছে। 5 মিনিট দাঁড়িয়ে থেকে সূর্য রুমাল এনে ওর মুখ মুছে দিল। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। এমন অদ্ভুত অনুভূতি কখনো হয়নি, তাই এইসবের কারণ সূর্য জানে না। তারপর লাইট অফ করে দিল। জীবনের প্রথম কোনো নারীর সাথে এমনটা করছে। নারীদের থেকে দূরে থাকাটাই পছন্দ করে সূর্য, কিন্তু কি অদ্ভুত, এখন তার একজন নারীর এত কাছে আসতে হচ্ছে। কাপা হাতে নিজের কাজ শেষ করে লাইট না জ্বালিয়ে ছাদে চলে এলো। ছাদে ফ্লোরে বসে সোজা হয়ে শুয়ে চাঁদের দিকে তাকিয়ে রইল। চোখ চিকচিক করছে পানিতে সূর্যের, তাড়াতাড়ি মুছে ফেলল। এদিকে বর্ষার জ্ঞান ফিরেছে এবং ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখছে। ওকে রাক্ষসের মতো কেউ মেরে ফেলছে, চাকু দিয়ে আঘাত করতে আসছে, আবার বন্দুকের গুলি ছুটছে। তা দেখে ও ভয়ে চেঁচিয়ে উঠছে, আর বাস্তবে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। গড়াগড়ি খেয়ে বর্ষা ধপ করে অন্ধকারেই বিছানা থেকে নিচে পড়ে যায় আর জেগে ওঠে। মৃদু চিৎকার করে চোখ মেলে তাকায়। অন্ধকার রুম, এটা কোথায়? ও ভয়ে ওর সারা শরীর থরথর করে কাঁপছে। অন্ধকারে কিছু চিনতে পারছে না। ঘন ঘন শ্বাস নিচ্ছে, মনে হয় এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। চোখ বন্ধ করে 2 বার নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে কেসে উঠল। পুরো শরীর ব্যথা হয়ে গেছে। ওইভাবে ফ্লোরে পড়ে রইল, চোখ দিয়ে অনবরত জল পড়ছে। তাকানোর বৃথা চেষ্টা করলো অনেকক্ষণ, কিন্তু সফল হতে পারলো না। ওভাবেই পড়ে রইল। তারপর আর কিছু মনে নেই। সকালের মিষ্টি রোদ গায়ে পড়তেই শরীর জ্বলে উঠল।
ব্যথায় টনটন হয়ে আছে। আস্তে আস্তে হাত পা নাড়াতে ব্যথা দম বন্ধ হয়ে আসলো। রোদে তীব্র আলো বর্ষার চোখে পড়তে অনেক কষ্টে আস্তে আস্তে পিটপিট করে চোখ মেলে তাকালো, কিন্তু তাকিয়ে থাকতে পারলো না, আবার চোখ বন্ধ করলো। ব্যথা নিয়ে হাত উঠিয়ে কপালে হাত দিলাম। রোদের আলো কমিয়ে চোখ মেলে তাকালো। চোখ মেলে বর্ষা কোথায় আছে বোঝার চেষ্টা করছে। একটা অচেনা রুমের ফ্লোরে পড়ে আছে। রুমটা ওর কাছে একদমই অচেনা। এটা তো ওই রুম না, আমি এখানে কি করছি? নিজের গায়ের দিকে তাকিয়ে আঁতকে উঠল। কাল তো অন্য একটা রুমে ছিল, আর সেখানেও বিল লেহেঙ্গা পরেছিল। এখন এটা কোথায়? আর এই ঢোলা কার শার্ট ও প্যান্ট কি করে শরীরে এলো? অদ্ভুতভাবে নিজের দিকে তাকিয়ে আছে। কেমন যেন লাগছে ওর। পায়ের দিকে তাকিয়ে দেখলো ব্যান্ডেজ করা। ও ব্যথা নিয়ে উঠে বসলো। তখন কেউ একজন রুমে প্রবেশ করলো। বর্ষা ঘাড় বাঁকিয়ে তাকিয়ে একটা অতি সুদর্শন যুবক দেখতে পেল। বয়লারের মুরগির মতো ফর্সা একটা লোক। তার গায়ে কালো টি শার্ট ও কালো ট্রাউজার, যাতে তাকে অত্যাধিক ফর্সা লাগছে। এক কানের রিং, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখের মনি নীল, সিল্কি ব্রাউন রঙের চুল। ছেলেটা ওকে ফ্লোরে পড়ে থাকতে দেখে তীক্ষ্ণ নজরে তাকিয়ে এগিয়ে আসছে ওর দিকে। বর্ষা ব্যথায় জর্জরিত, এখন তাই ক্রাশ খেল না। না হলে সুন্দর ছেলে দেখে ক্রাশ নামক বাস খেয়ে ফেলতো। ও এখন ভাবছে, কে এই ছেলে, এখানে কি করছে, আমি বা কোথায় আছি? ছেলেটা এগিয়ে এসে ওর সামনাসামনি দাঁড়িয়ে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, হোয়াট আর ইউ ডুইং সিটিং ডাউন? বর্ষা তাকিয়ে থাকতে পারছে না। ওর মাথা ব্যথা করছে। চোখ বন্ধ করে আবার খুলে তুর্যর দিকে গলা উঁচু করে তাকালো। কিছু বলতে যাবে, কিন্তু বলতে পারছে না। মাথা ব্যথা করছে, মাথা পড়ে যাবে। তখন চট করে তুর্য নিচু হয়ে বর্ষার মাথা নিজের বুকের সাথে চেপে ধরে, পড়ার হাত থেকে আটকায়। বর্ষার মাথা তুর্যের বুকের সাথে মিশে আছে, আর তুর্য একজন মেয়েকে নিজের বুকে টেনে নেওয়ায় ওর হার্টবিট বেড়ে গেছে। আরেকটা জিনিস খেয়াল করলো, মেয়েটার শরীর অনেক গরম, জ্বর এসেছে বোধ হয়। বর্ষা বিড়বিড় করে বলছে ওর বুকে থেকেই, আমাকে কতজন কিডন্যাপ করলো আল্লাহ! কাল এক মাস্ক পরা বোবা লোক, আবার আজকে একটা সুন্দর হ্যান্ডসাম বয়। হায় আল্লাহ, এসব কি হচ্ছে? তুর্য ওর কথা শুনছে, কিন্তু কিছু বলছে না। ওর কেন জানি মেয়েটার বোকা কথা শুনে হাসি পাচ্ছে। হাসি কন্ট্রোল করে বলল, এই মেয়ে, তুমি ফ্লোরে বসে আছো কেন? বর্ষা মাথা তুর্যর বুকে হেলিয়ে রেখেই বিড়বিড় করে বলল, আমার খিদে লেগেছে খুব, আর মাথাও ব্যথা করছে। তুর্য আর প্রশ্ন করলো না। বর্ষাকে কোলে তুলে বিছানা এনে বসালো বালিশে। হেলান দিয়ে বর্ষা বিড়বিড় করছে, আর ও কিছু বলছে। তুর্য সেসব তোয়াক্কা না করে সার্ভেন্টকে কল করে খাবার নিয়ে আসতে বলল। কিছুক্ষণের মধ্যে খাবার চলে এলো। বর্ষার সামনে খাবার দিয়ে তুর্য বলল, এই নাও, খাও। বর্ষা এক নজর খাবারের দিকে তাকিয়ে বলল, মাম্মা খাইয়ে দাও, মাথা ব্যথা করছে, আমি একা খেতে পারবো না। তুর্য বলল বিপদে, এই মেয়ে কী সব বলছে? এখানে ওর মাম্মা কোথা থেকে এলো? তোমার মাম্মাকে কোথায় পাবো? নিজের হাতে খাও চুপচাপ। বর্ষা মাথা তুলে তুর্যের দিকে তাকিয়ে বলল, মাম্মা নেই। আমাকে তো মাম্মা আর বাপি থেকে কিডন্যাপ করে এনেছে। তাহলে আপনি খাইয়ে দিন, আমি একা খেতে পারবো না। হোয়াট? চিৎকার শুনে বর্ষা ভয় পেয়ে যায়। জ্বরের ঘোরে আবল তাবল বলছে। আবার ধমক শুনে চমকে ওঠে। আবার নিজের পোশাকের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে এই ঢোলা বাজে ড্রেস কে পরিয়েছে? ছোট ছোট চোখ করে তুর্যের দিকে তাকিয়ে বলল বর্ষা। তুর্য কথাটা শুনে থতমত খেয়ে গেল। অভ্র ও নিদ্রা বিছানায় দুপাশে বসে দুজন দুদিকে মুখ ঘুরিয়ে আছে। নিদ্রার পরনে মেরুন রঙের শাড়ি, হাতে স্বর্ণের বালা, কানে ঝুমকো, গলায় হার, মুখে ভারী সাজগোজ। একটু আগে ওদের বৌভাতের অনুষ্ঠান হয়েছে। কনে কিডন্যাপ হয়েছে, কিন্তু বরের বিয়ে থামেনি। সেই আসরে নিদ্রা আর অভ্রের বিয়ে হয়েছে। নিদ্রা অভ্রের মায়ের কাছে থেকে ওই কথা শোনার পর নিজের ভালোবাসার মানুষটিকে পাবার শেষ লোভটা সামলাতে পারেনি। কিন্তু অভ্র অনেকভাবে চেষ্টা করেছে
বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু সবার এক কথা, মান সম্মানের জন্য হলেও এই বিয়ে করতেই হবে। জোর করে বিয়ে দিয়েই ছাড়ে। অব্র ঘাড় ঘুরিয়ে নিদ্রার পিঠের দিকে তাকিয়ে বলে। এসব কি হয়ে গেলো নিদ্রা? নিদ্রা অব্রের কথা শুনে ওর দিকে তাকালো। অব্র আবার বলল। সবাই মিলে তোকে আর আমাকে বিয়ে দিয়ে দিল। জানি তুই সবার কথা ফেলতে পারিসনি, তাই বাধ্য হয়ে করেছিস বিয়েটা। আমরা দুজন দুজনকে শুধু বন্ধু ভাবি, এর থেকে বেশি কিছু না। আর আমি শুধু বর্ষাকে ভালোবাসি। মাঝখানে তোর জীবনটা নষ্ট করে দিল সবাই। আমি তোর কাছে ক্ষমা চাইছি রে। সবাই নিজের কথা ভেবে তোকে ব্যবহার করলো, কিন্তু আমি এই সম্পর্ক কখনোই রাখবো না। আমরা ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যাব খুব তাড়াতাড়ি। নিদ্রা অব্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অব্র সম্পূর্ণ কথা শেষ করে থামলো। নিদ্রা ওর চোখের দিকে তাকিয়ে বলল। ডিভোর্স দিবি কবে? কাল আমি উকিলের সাথে কথা বলতে গিয়েছিলাম, তিনি বলল তিনি মাসের আগে ডিভোর্স হবে না। আমি জানি তোর এখানে থাকতে কষ্ট হবে, তুইও আমাকে বন্ধু ভাবিস। বিয়েতে এসে এই এমন ঘটনা তোর জন্য কষ্টের। তুই চাইলে এখানে 3 মাস থাকতে পারিস, আর না হলে চলে যেতে পারিস। আমি সময় মতো তোর কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। এত সাধনার পর কাঙ্ক্ষিত মানুষটিকে পেয়েও ছাড়তে হবে? নিদ্রা এটা করতে পারবে না। ভাগ্য নিজেই তোকে আমাকে এক সুতায় বেঁধে ফেলেছে, আমি তা ছিন্ন করতে পারবো না। কি রে, কি ভাবছিস? নিদ্রা কিছু বলছে না। বিয়ের কথা, ভালোবাসার মানুষের মুখে অন্য কারোর জন্য অসীম ভালোবাসা দেখেও নিজেকে সরিয়ে নিয়েছিল, ভাগ্যকে মেনে নিয়েছিল। এত কিছুর পর নিদ্রা নিজের ভালোবাসা নিজের মনে কবর দিয়ে ফেলেছিল। বিয়েটাতে জোর করে হাসি এনে সম্পূর্ণ কাজ করেছে। ভালোবাসার মানুষকে জোর করে পাওয়ার থেকে তার থেকে সরে এসে তার ভালোবাসার মানুষটির সাথে মিলতে দেখে তৃপ্তির হাসিতে হাসতে চেয়েছিল, কিন্তু যখন সব লণ্ডভণ্ড হয়ে যায়, তার নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার সুযোগ পায়, শেষবারের মতো পায় কেউ, সেই লোভ সামলাতে পারে না। নিদ্রাও পারেনি, তাই তো তাকে নিজের করে নিয়েছে। এখন চায় তাকে নিজের ভালোবাসা দিয়ে নিজের কাছেই রাখতে, কিন্তু এ কি, সে তো তাকে জীবন থেকে তাড়ানোর সব কিছু করে ফেলেছে। কিন্তু যাই হোক, অব্র ওকে যতই সরাতে চায় না কেন, ও ততই ওর ভালোবাসা দিয়ে আটকে রাখার শেষ অবধি চেষ্টা চালিয়ে যাবে। আমার ভালোবাসা সত্যি হলে অব্র আমাকে ভালোবাসবে ঠিক। পৃথিবীতে নিদ্রার আপন বলতে কেউ নেই। ওকে ছোটবেলায় এতিমখানা থেকে দত্তক এনেছিল এক ধনী পরিবার, সেখানেই ও বেড়ে ওঠে ভালোবাসায়। তারা ছিল সন্তানহীন, এজন্য নিদ্রাকে তারা জান প্রাণ দিয়ে ভালোবাসত। কলেজ লাইফ থেকে অব্রের সাথে বন্ধুত্ব, তারপর ভালো লাগা, ভালোবাসা। নিদ্রার পালিত বাবা তখন স্ট্রোক করে মারা যান, তখন নিদ্রা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। কষ্ট নেমে আসে জীবনে নিদ্রা ও তার পালিত মায়ের। অনেক টাকা পয়সা থাকায় টাকা পয়সার কষ্ট হয় না, কিন্তু কষ্ট হয় দুটো মহিলার বেঁচে থাকা। পালিত বাবা মারা যাওয়ার পর সব সম্পত্তির মালিক হয় মা। পালিত মা সব সম্পত্তি নিদ্রার নামে করে দেয়, আর পেপারসে লেখা থাকে যদি নিদ্রার কিছু হয় তাহলে সব সম্পত্তি এতিমখানার নামে চলে যাবে, কারণ তিনি মনে করেন তার স্বামীকে এই সম্পত্তির জন্য মারা হয়েছে। তিনি কোনো স্ট্রোকে মারা যাননি। উইল করার 15 দিনের মাথায় নিদ্রার পালিত মাও মারা যান। নিদ্রার দ্বিতীয়বারের মতো এতিম হয়ে যায়। তখন নিদ্রার চাচা পালিত বাবার বড় ভাই ভাবি ও তার 2 মেয়ে ও 1 ছেলে নিয়ে ওই বিশাল বাড়িতে এসে হাজির হন। নিদ্রাকে একা বাসায় রাখবেন না, এখন থেকে তিনি এখানে থাকবেন ও সব কিছু দেখাশোনা করবেন। আসলে তিনি একজন খারাপ মানুষ, সম্পত্তির প্রতি তার অনেক লোভ, এই জন্য এক মিথ্যা বলে বাসায় ঘাঁটি গেড়েছেন। নিদ্রাকে তো মারতে পারবে না, তাই তাকে বাঁচিয়ে রেখে সব কিছু তিনি ভোগ করবে। নিদ্রাকে সামনে রেখে তাই হচ্ছে। নিদ্রা মেডিকেলে ভর্তি হয়ে বাসা ছেড়ে হোস্টেলে চলে আসে, আর এখনও বাসায় ভাড়া করে থেকে হসপিটালে জব করে। ওদিকে সব ভোগ করছে তার চাচারা। নিদ্রার বিয়ের খবরও তারা এখনও জানে না, জানলে তুল কালাম করে ফেলবে, কারণ তারা যে চায় তার একমাত্র ছেলের সাথে নিদ্রার বিয়ে দিতে চান, যাতে সব সম্পত্তি তাদের হয়ে যায়। অভ্র নিদ্রার দিকে তাকিয়ে বলল, থাকবি নাকি চলে যাবি? তোর যেটা ইচ্ছে সেটা করতে পারিস, একদম বিয়ে নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই। তুই চলে যেতে চাইলে আমি কাল তোকে দিয়ে আসবো। নিদ্রা বললে,
তার দরকার নেই। অব্র কপাল কুঁচকিয়ে তাকিয়ে বলে, মানে? মানে আমি কোথাও যাচ্ছি না, যতদিন তোর বউ আমি এখানেই থাকবো, আমার সমস্যা নেই। সত্যি নিদ্রা, এসব তুই বলছিস? আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ার কি আছে? না মানে আমি ভাবছিলাম তুই এই জোর করে বিয়েটা নিয়ে আমার সাথে ঝগড়া করবি, চলে যাবি, কিন্তু সব উল্টো হচ্ছে। তুই ঝামেলা করছিস না কেমন? সব মেনে নিচ্ছিস যেন তুই এমনটাই চাইতি। অব্রের কথা শুনে নিদ্রার হেঁচকি উঠে যায়। ও তো সত্যি এইসব চাইতো, কিন্তু সেটাও এত সহজে স্বীকার করতে পারবে না অভ্রের কাছে। অভ্র নিদ্রার হেঁচকি দেওয়া দেখে উঠে বোতল এনে ওকে পানি দেয় খাওয়ার জন্য। নিদ্রা পানি খেয়ে উঠে দাঁড়ায়। গরম লাগছে ওর, এসব পাল্টানো দরকার। অভ্র ওকে বাথরুমে যেতে দেখে হাত ধরে আটকে ফেলে। নিদ্রা চমকে হাতের দিকে তাকায় পেছন ঘুরে, আবার চোখ সরিয়ে অব্রর মুখের দিকে তাকায়। ততক্ষণে অব্র নিদ্রাকে টেনে কাছে এনে ওর বাম গালে নিজের ডান হাত রেখে বলে, তোকে খুব চিন্তিত লাগছে নিদ্রা। এসবের জন্য তুই খুব কষ্ট পেয়েছিস, তাই না? আমার আর আমার পরিবারের সম্মানের জন্য তোকে এসব করতে হলো, মনের বিরুদ্ধে। আই এম সরি নিদ্রা। এতবার সরি বলার দরকার নেই। আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ড হয়ে আর ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের জন্য এইটুকু করতে পারবো না? কিন্তু চুপ। একটা কথা বলবি? কি কথা বল। আমি তো বর্ষার থেকে অনেক সুন্দর। বলতে চাচ্ছি, বর্ষার থেকে অনেক সুন্দর মেয়েরা তোকে প্রপোজ করেছে। তারা অনেক ফর্সা, তুই তাদের রেখে বর্ষাকে কেন ভালোবাসলি? ও তো এতটা ফর্সা না, চুলও ফিট অব্দি, খুব লম্বা না। ওকে তোর কেন ভালো লাগলো? অব্র নিদ্রার দিকে তাকিয়ে আছে। এসব ও জিজ্ঞেস করবে ভাবেনি। নিদ্রা জিজ্ঞেস করেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। অব্র কি ভাবছে ওকে? অব্র হাসি টেনে বলল, জানি ওকে কেন আমি ভালোবাসি, শুধু জানি ওকে আমি ভালোবাসি। একটা কথা, ভালোবাসা কিন্তু সৌন্দর্য দেখে হয় না। যাকে ভালোবাসা চায় তার সব কিছুই ভালো লাগে। নিদ্রার বুকে গিয়ে লাগলো অভ্রের কথাগুলো। ও অব্রর হাত নিজের হাত থেকে ছাড়িয়ে বাথরুমে চলে এলো আর দরজা আটকে মুখ ঢেকে কাঁদতে লাগলো। ভালোবাসার মানুষটির মুখে থেকে অন্য কাউকে ভালোবাসার কথা কোনো মেয়েই সহ্য করতে পারে না, নিদ্রাও পারছে না। অনেকক্ষণ কান্না করলো। দরজা ধাক্কায় থেমে গেল নিদ্রা। অব্র ডাকছে, তাড়াতাড়ি বের হতে বলছে। বর্ষার বাবা নিবির আহমেদ পুলিশের সাথে রাগারাগি করছে ফোনে। হ্যালো ইন্সপেক্টর হাফিজুর, আপনি কি করছেন বলুন তো? 2 দিন চলে গেল, আপনি এখনো আমার মেয়ের কোনো খোঁজ দিতে পারলেন না। ইন্সপেক্টর মাহফুজুর বলল, স্যার, আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো হদিস পাচ্ছি না। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমরা আপনার মেয়েকে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আর কত তাড়াতাড়ি পাবেন শুনি? এই 2 দিন চলে গেল, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়? চেঁচিয়ে উঠল নিবির আহমেদ। শান্ত হন প্লিজ। আপনি এটা বলুন, আপনার কাছে কেউ মুক্তিপণ চেয়ে ফোন করেছিল? নো। তার মানে যিনি নিয়ে গেছে তার উদ্দেশ্য টাকা না। কিন্তু আপনি অপেক্ষা করুন, আপনার হাতে তো এখনও কেস আছে। এমন হতেই পারে তাদের কেউ এমন করেছে। আপনাকে খুব তাড়াতাড়ি কল করবে আমার মন বলছে। নিবির আহমেদ রেগে গেল আর বলল, ইন্সপেক্টর, আপনার মন কি বলছে তা আমি শুনতে চাইনি। আমি আমার মেয়েকে চাই, আর কিছু না। ওকে যেভাবেই হোক আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার কলিজার টুকরো আমার মেয়ে, ওর কিছু হলে আমি আপনার চাকরি শেষ করতে 2 বার ভাববো না। আর কিছু না বলে নিবির আহমেদ কল কেটে দেয়। মেয়ের জন্য তার বুকের ভেতরটা যেন কেমন হাহাকার করছে, শুধু তিনিই জানেন, কিন্তু শক্ত থাকছেন। এদিকে বর্ষার মাকে ঘুমের ঔষধ দিয়ে রাখা হয়েছে। তিনি জাগলেই বর্ষা বলে চেঁচামেচি করে, পাগলামো করে। অনেক সাধনার পর এক সন্তান আল্লাহ তাআলা তাদের দিয়েছেন। জান দিয়ে ভালোবাসে, তার কিছু হলে তারা দুজনেই পাগল হয়ে যাবে। ইন্সপেক্টর মাহফুজুর রহমান কপালে ঘাম ভিজে গেছে, টিস্যু দিয়ে তা মুছে নিচ্ছে। আল্লাহকে ডাকছে যেন এই নিবির আহমেদের মেয়েটাকে সুস্থ অবস্থায় বাসায় ফেরত দিতে পারে, না হলে চাকরি উনি খেয়ে দিবেন। ভয় পাচ্ছেন উনি, এই কোন বিপদের কেস এসে পড়ল। এদিকে মেয়ের ছবির দিকে তাকিয়ে চোখের জল ফেলছে নিবির আহমেদ।
আর এই সব কিছু দেখে একজন তৃপ্তির হাসি হাসছে। নিবিড় আহমেদকে কাঁদতে দেখে সে আনন্দ পাচ্ছে। এমন করে একদিন সেও কেঁদেছিল এই লোকটার জন্য। আজ নিজের জায়গায় নিবিড় আহমেদকে দেখছে, ঠোঁট কামড়ে হাসছে আর বিড়বিড় করে বলছে, আরও কত কাঁদতে হবে? এখনই সব কাদা শেষ করলে হয় নাকি? আরও অনেক কষ্ট অপেক্ষা করছে। এই মেয়ে শুনো, তোমার খিদে পেয়ে থাকলে চুপচাপ খাবার খেয়ে নাও, না হলে না খেয়ে থাকো। এখানে তোমাকে খাইয়ে দেওয়ার জন্য কেউ বসে নাই। আপনি আসলে বাজে লোক একটা। দেখতে সুন্দর হলে কি হবে? লোকটা আপনি একটু ভালো না, এইভাবে ধমকে কথা বলছেন। বর্ষার কথা শুনে তুর্যের রাগে মাথা ফেটে যাচ্ছে। বেশি কথা ওরা একদম পছন্দ করে না। এই পর্যন্ত এই খাইয়ে দেওয়ার কথা বলার জন্য এই নিয়ে মেয়েটাকে কতবার ধমক দিল হিসেব নাই, কিন্তু মেয়েটা ভয় পেয়ে তাকিয়ে আবার কথা বলে যাচ্ছে। জ্বরের ঘোরে এইসব করছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। না হলে এইসব করার সাহস পেত না। এই আধ বেহুশ মেয়েকে নিয়ে করবে কি এখন? কপালে হাত দিয়ে আছে তুর্য, নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। মেয়েটার কথা শুনে ওর মন চাইছে থাপড়িয়ে গাল লাল করে দিতে। বর্ষা বিড়বিড় করছে, তারপর নিজে হাত বাড়িয়ে প্লেটটা নিল হাতে খাবার খাওয়ার জন্য, কিন্তু শরীর দুর্বল হওয়ার জন্য ওর হাত কাঁপছে। একটু উঁচু করতেই হাত ফসকে যাবে, তাই হলো পড়ে যাবে। এমন সময় তুর্য তা দেখে কোনো রকম ধরে ফেলল দ্রুত। খাবার সরিয়ে নিজেই বর্ষার পাশে বসলো অনিচ্ছা সত্ত্বেও। এই মেয়েকে সেবা যত্ন করার কোনো ইচ্ছেই নাই ওর, তবুও এখন একে খাইয়ে দিতেই হবে, না হলে এই মেয়ে আরও অসুস্থ হবে। এখন রাগ না দেখিয়ে আগে একে সুস্থ করতে হবে। দাঁতে দাঁত চেপে বর্ষার মুখের খাবার তুলে দিল। বর্ষা তার মায়াবী চোখে তুর্যের দিকে তাকালো। চোখ পিটপিট করে তাকিয়ে আছে, কথা বলছে না, কিন্তু ওর ঠোঁটের কোণে মিষ্টি হাসি, যার চোখ এড়ালো না তুর্যের। ও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এই মেয়ে হাসছে কেন? এই মেয়ে তুমি হাসছো কেন? বর্ষা কিছু বলতে চাইলো, কিন্তু খাবারের জন্য বেঁধে গেল। তুর্য চরম বিরক্তি নিয়ে খাইয়ে দিচ্ছে। বাহিরে থেকে তুর্যের সার্ভেন্ট এসব দেখে চোখ বড় বড় করে ফেললো। বসকে এসব কি করতে দেখছে? একটা মেয়েকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ হতেই বর্ষা পানি খেয়ে নিল। বিছানায় শুতে যাবে, তুর্য ওকে ওষুধ দিল। তা খেয়ে বিছানায় শুয়ে পড়লো আর বলল, মাঝে মাঝে খাইয়ে দিলেই তো পারেন। তুর্য রেগে গিয়ে বর্ষার একদম কাছে চলে এলো। দুপাশে হাত রেখে বর্ষার মুখের উপর ঝুঁকে বলল, একদম বকবক করবে না, না হলে মেরে দিব। বর্ষা ভয়ার্ত চোখে তাকিয়ে আছে তুর্যের দিকে। তুর্যের নিঃশ্বাস ওর চোখে মুখে আশ্রে পড়ছে, ওর বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। ও কথা বললো না, ঘুম পাচ্ছে। ওইভাবেই চোখ বন্ধ করে ফেললো। তুর্য রক্তলাল চোখ ওর দিকে তাকিয়ে আছে। ফাজিল মেয়ে, আমাকে কথা শোনায়। ও ঝুঁকে থাকায় মাঝেই বর্ষার নিঃশ্বাস ঘন ঘন হয়ে এলো। এই মেয়ে ঘুমিয়ে পড়েছে। ও গড, আমি একে ধমক দিলাম আর এ ঘুমিয়ে পড়লো। নিজের মাথায় হাত দিয়ে সরে এলো তুর্য বর্ষার উপর থেকে। এই জন্য মেয়েটাকে আমি কঠিন শাস্তি দেব। বর্ষার জ্বর কমে এসেছে। সারাদিন তুর্য বাসায় নাও চলে গেছে ওর কাছে। নিজের রুমে বর্ষাকে আটকে রেখে গেছে। বর্ষা বিছানা থেকে নামলো, সম্পূর্ণ জ্ঞানে আছে এখন। বর্ষার মাথা ব্যথা নাই, শরীর দুর্বল লাগছে, কিন্তু শরীর ঠান্ডা এখন। ওকে আরেকটা রুমে আটকে রেখেছে। এটা তো অদ্ভুত রুম। মুখ ঢাকা একটা ব্রাউন চুলের ছেলের ছবি টাঙানো। এই চুল, এই চোখের ছেলেকে আমি মনে হয় দেখেছি। সকালের কথা ভুলে গেছে বর্ষা, ওর কিছু মনে নেই। ও ছবির সামনে এসে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে নীল চোখের ছেলেটির দিকে। নিজের দিকে এখনও তাকায়নি। ছবির সামনে থেকে সরে এসে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। আর তখন ওর চোখ গেল আয়নায় নিজের প্রতিবিম্বের উপর। নিজের গায়ে ছেলেদের শার্ট প্যান্ট দেখে চমকে উঠল। নিজেও লেডিস শর্ট টপস, লেডিস প্যান্ট পরে, কিন্তু এইসব তো অন্য কারো দেখেই বোঝা যাচ্ছে। এই পোশাক আমার শরীরে আসলো কিভাবে? অনেক চিন্তা করে মনে করতে পারলো না। বিরক্তি হয়ে ঘাড় ঘুরিয়ে পুরো রুমটা দেখলো বর্ষা। ওর চোখ গেল জানালার কাছে। ও তাড়াতাড়ি সেখানে গিয়ে জানালা খুলে ফেললো আর নিচে তাকালো। জঙ্গলে ঘেরা নিচে। এ কোন জঙ্গলে এসে পড়লাম আমি? চোখ ঘুরিয়ে পাশে তাকাতেই অনেকগুলো প্রাইভেট কার দেখতে পেল। বাসার গেট আছে, পেছনে দিয়ে জঙ্গলের মাঝে দিয়ে। আল্লাহ, এমন রাস্তা
কেন? বাইরে থেকে তো বোঝাই যাবে না এটা রাস্তা। সে এলোমেলো রাস্তা দাঁড়িয়ে আছে, কালো পোশাক পরিহিত, মাস্ক পরা, বন্দুক হাতে অনেকজন। এরাই তো আমাকে কিডন্যাপ করেছিল, এরাই এখানে এনেছে আমাকে। কি ভয়ঙ্কর জায়গা! ভয় পাচ্ছে বর্ষা। এখান থেকে মুক্তি পাবো কি করে? বাপি আমাকে খুঁজে পাচ্ছে না কেন? দরজার কাছে এলো, হাত দিয়ে আঘাত করছে, কাজ হলো না। এইদিকে তুর্য বাসায় এসে পৌঁছায় রাত 8টায়। দুজন সার্ভেন্ট ভেতরে আছে, একজন রান্না করে দেয়, আরেকজন বাসা পরিষ্কার রাখে। তাদের কাজ হলো তারা বাইরে চলে যায়। এই বিশাল বড় বাড়িতে তুর্য আর শাওন থাকে। এটা তাদের গুপ্ত স্থান। বাড়ি থেকে এখানে কেউ থাকে বুঝাই যাবে না। জঙ্গলে ঘেরা আর গাছরা সবাই গাছে ডালে লুকিয়ে থাকে। পুলিশ এই জায়গার ঠিকানা এখনো পায়নি। এই জন্য তো আমার বাড়ি বাকি লোকগুলোকেও খুঁজে না পেয়ে হতাশ হয়ে বসে আছে। তুর্য রুমে এসে নিজের শরীরে কালো কোট শার্ট খুলে নিজের ফর্সা শরীর উন্মুক্ত করে ফেললো। ঘেমে একাকার হয়ে গেছে, একটা লম্বা শাওয়ার নিতে হবে তুর্যর। ওর মনেই ছিল না এই রুমে ও ব্যতীত আরেকজন আছে। সে আর কেউ না, বর্ষা, যাকে সকালে এখানে আটকে রেখেছিল। ব্যস্ততায় ভুলে গেছে। তখনই খুব নিকটে কারো তীব্র চিৎকার শুনে চমকে ওঠে। একটা মেয়েলি চিৎকার, সাথে সাথে রাগও হয় ওর। বাসায় কোনো মেয়ে নেই, কিন্তু এইটা কে? আর রুমে এলো কি করে? রেগে পেছনে তাকাতেই বর্ষাকে দেখে বর্ষার চোখে হাত দিয়ে চেঁচাচ্ছে। তুর্যের বর্ষাকে দেখে মনে পড়ে যায় সকালের কথা, আর এখন এক নাগাড়ে চেঁচিয়ে যাচ্ছে। সব কিছুতেই রাগ মাথায় উঠে যায়। রেগে ওর কাছে গিয়ে এক ধমক দেয়। বর্ষা ধমক খেয়ে ভয়ে মুখে থেকে হাত সরিয়ে চুপ করে যায়। তুর্য বর্ষার হাত টেনে শক্ত করে ধরে বলে, আর একবার চিৎকার করলে থাপড়িয়ে গাল লাল করে ফেলবো, ইডিয়েট। বর্ষা তুর্যকে দেখে ওর সকালের কথাও আফসা মনে পড়ে যায়। ও তুর্যের কঠিন স্বরে কথা শুনে ঢোক গিলে তাকিয়ে আছে। ওর ভয়ে হৃৎপিণ্ড কাঁপছে। হাত এত শক্ত করে ধরেছে যে ব্যথা পাচ্ছে, কিন্তু ভয় তা বলতে পারছে না। ভয় মিলিয়ে লজ্জা এসে ঝেঁকে ধরল আচমকা বর্ষার। তুর্য ওকে খালি গায়ে নিজের সাথে চেপে ধরে আছে। লজ্জা কখন গরম হয়ে আসছে। তুর্য বর্ষাকে ভয় পেতে দেখে মনে মনে শয়তানি হাসি দিচ্ছিল, কিন্তু হঠাৎ খেয়াল করলো বর্ষা লজ্জা পাচ্ছে। পাগল নাকি মেয়ে, এখন লজ্জা পাচ্ছে কেন? নিজের দিকে তাকিয়ে বুঝতে পেরে ছেড়ে দিল, আর নিজের রুমের দরজা খুলে বের করে দিল, হাত ধরে টেনে। গেট আউট! বর্ষা দরজার বাইরে এসে দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে তাকাতেই আমার চোখ পড়ল বাসাটার দিকে। বর্ষা এক পা এগোতে যাবে, তখনই পেছন থেকে হ্যাচকা টান পড়ে। তুর্য রাগে কি করছে বুঝতে পেরে তাড়াতাড়ি ওকে টেনে আবার ভিতরে নিয়ে আসে। আচমকা টানে বর্ষা তুর্যের বুকে গিয়ে পড়ে। বর্ষা বিছানায় জড়সড় হয়ে বসে আছে, আর লোকটা বাথরুমে ঢুকে গেছে। লোকটা ওকে দরজার বাইরে বের করে দেওয়াতে ও মনে মনে খুশি হয়েছিল। এই বুঝি ছাড়া পাওয়ার একটা সুযোগ পেল। এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা পাওয়ার জন্য ঠোঁটের কোণে হাসি চলে এসেছিল, কিন্তু বর্ষা সমস্ত আশায় জল ঢেলে দিয়ে আবার রুমে নিয়ে আসলো। আচমকা টানে বর্ষা ভয় পেয়ে যায়, আর লোকটা বুকের উপর আছড়ে পড়ে। লোকটা নিজের থেকে সরিয়ে বিরক্ত মুখ করে বলল, তোমার মতলব আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। বর্ষা বিস্মিত হয়ে লোকটার দিকে তাকিয়ে আছে। আমি আবার কি মতলব করলাম? লোকটা আবার আমার দিকে এগিয়ে এসে একদম গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, নিজেকে খুব চালাক মনে করো তাই না? আমাকে রাগিয়ে এখান থেকে পালানোর সুযোগ খুঁজছিলে, বাট ইট ইজ নট সো ইজি টু ফল দ্য ট্রাম্পেট। বর্ষা ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। বর্ষা পালাতে চায় ঠিক, কিন্তু তখন বর্ষা এসব ভাবেনি। কিন্তু লোকটা উল্টো ভাবছে, নিজে বোকামো করে ওকে ধমকাচ্ছে। বর্ষা কিছু বলতে যাবে, তখন তুর্য নিজের হাত বাড়িয়ে বর্ষার কপালে হাত রেখে গালে স্লাইড করতে করতে বলল, আমার উদ্দেশ্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তুমি এখান থেকে এক পাও নড়তে পারবে না। কাজ শেষ হলে আমি নিজেই তোমাকে তোমার পরিবারের কাছে দিয়ে আসবো। বর্ষা ভয়ার্ত গলায় বলে উঠল, আপনার উদ্দেশ্য কি? আর কেন আমাকে? তুর্যের আঙ্গুল বর্ষার গাল বেয়ে গলায় এসে থেমেছে। তুর্যের এমন স্পর্শে বর্ষার হার্টবিট ঝড়ের গতিতে লাফাচ্ছে। দুই হাত মুষ্টি করে রেখেছে, শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে উঠেছে। বর্ষাকে সম্পূর্ণ কথা শেষ করতে দিল না তুর্য। কথার মাঝেই তুর্য নিজের মাথা হেলিয়ে বর্ষার কানের কাছে নিয়ে গেল নিজের মুখ। বর্ষার ঘাড়ে তুর্যর গরম নিঃশ্বাস পড়ছে, তাতে ওর সারা শরীর কেঁপে উঠছে। আমার উদ্দেশ্য তুমি?
তুর্যের ফিসফিসিয়ে কথাটা শুনে বর্ষা থমকে গেল, বিস্ময়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তুর্য ফট করে ওর কাছ থেকে দূরত্ব বজায় রেখে বলল, ইউ লুক সো হট ইন মাই শার্ট। বর্ষা হতভম্ব হয়ে তাকিয়ে আছে লোকটার দিকে। কথাটা বলে অসভ্য লোকটা ঠোঁট কামড়ে হেসে বাথরুমে চলে গেল। 1 নম্বরে অসভ্য লোক। সামনে কিছু না বলতে পারলেও মনে মনে লোকটার 14 গোষ্ঠী উদ্ধার করে বর্ষা। কিন্তু লোকটা কাছে এলে ভয় গুটিয়ে যায়। তখন থেকে বর্ষা বিছানার উপর বসে আছে, লোকটার ফোন ড্রেসিং টেবিলের উপরে রাখা। বর্ষা এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। একবার ফোনটা হাতে নিয়ে বাপিকে কল করতে পারলে ভালো হতো। দুদিন চলে গেল, ও মাম্মা বাপির থেকে দূরে আছে। তারা নিশ্চয়ই ওর জন্য খুব কষ্ট পাচ্ছে। ও তো পাচ্ছে। খুব মিস করছি মাম্মা বাপি। দুদিন ধরে না গোসল করতে পারছি না খেতে পারছি। দুদিন বর্ষা একবার খেয়েছে। পেটের ভেতর যন্ত্রণা করছে, খিদের জন্য ইঁদুর দৌড়াচ্ছে মনে হয়। লোকটা তো গোসল করছে। এই সুযোগে আমি ফোনটা নিয়ে একবার কল করে দেখি। এই দিক ওদিক তাকিয়ে বাথরুমের দরজার দিক থেকে চোখ ফিরিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো বর্ষা। মনে মনে দোয়া দুরুদ পড়ছে যেন বাপির সাথে কথা বলতে পারে। কাপা কাপা পায়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো আর ফট করে ফোনটা হাতে তুলে নিয়ে হাত কাঁপছে। লোকটা যদি বের হয়ে যায় তাহলে তো আমাকে খুব বকবে। এদিকে ভয়ে ও মিয়ে যাচ্ছি, অন্যদিকে শেষ একটা চেষ্টা করার জন্য সাহস পাচ্ছে। এই সুযোগ দ্বিতীয়বার পাবে কিনা জানি না। মোবাইলের স্ক্রিনে আলো জ্বলতেই লোকটা মাস্ক পরিহিত চেহারাটা ভেসে উঠল। লোকটা সব জায়গায় খালি মাস্ক পরার ছবি দিয়ে রাখে। এই মাস্ক পরা লোকটা তো ওকে প্রথম দিন কিডন্যাপ করেছিল। তার মানে এই লোকটা ওকে সেদিন তুলে এনেছে। আর ও ভেবেছিল দুইজন কিডন্যাপার এই লোকটা ওকে চর মেরেছিল। সাথে সাথে বাম গালে হাত, আমার হাত চলে গেল। জীবনে ফার্স্ট কেউ ওকে আঘাত করেছিল আর সেই লোকটার হলো ইনি। বর্ষা সবকিছু মনে করে রাগ পুষে রাখলো মনে। কখনো সুযোগ পেলে এই লোকটাকে ও ছাড়বে না, কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে। কিন্তু সেই সুযোগ কি ও কখনো পাবে? পাসওয়ার্ড দিয়ে লক করা 4 বার ট্রাই করলো কিন্তু কিছুতেই খুলছে না। বর্ষা, তুই এত বোকা, একবারও ভাবলি না লোকটা অবশ্যই ওনার ফোনের লক দিয়ে রেখেছে? আর ও কি সুন্দর খুশি মনে এখানে চলে এলো। বর্ষা 5বার ট্রাই করে রেগে ফোনটা শব্দ করে ড্রেসিং টেবিলের উপর রাখলো। চোখের কোণায় জল চলে এসেছে। মাম্মা বাপির সাথে কথা বলতে পারলো না। ও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিচু হয়ে চোখের জল ফেলতে লাগলো। এদিকে তুর্য বাথরুম থেকে শব্দটা শুনতে পেয়ে তাড়াতাড়ি ট্রাউজার আর টি শার্ট পরে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে দেখতে পায় বর্ষা ফোনের উপর হাত থেকে নিচু হয়ে কাঁদছে। ও বুঝতে বাকি থাকলো না কি করতে গিয়েছিল মেয়েটা। রাগ হয় ওর খুব। ও রেগে বর্ষার কাছে গিয়ে হাতের কবজি ধরে ওর দিকে ফিরিয়ে বলে, তোমার সাহস তো কম না, তুমি আমার ফোন ধরেছো। বর্ষা ইমোশনাল হয়ে ওইখানে দাঁড়িয়ে কাঁদছিল আর এই রাক্ষস লোকটার কথা ভুলেই গেছিল। তবুও এখন যেন ভয় হচ্ছে না। ও নিজে তুর্যের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আপনার থেকে কম, আপনারও তো সাহস কম না। আপনি আমাকে ধরে এনেছেন, কিডন্যাপ করেছেন। আমার বাপিকে চেনেন? খুব তাড়াতাড়ি বাপি আমাকে এখান থেকে উদ্ধার করবে আর তখন আপনাকে কঠিন শাস্তি দেবে। আমাকে শাস্তি দিবে তোমার বাপি? তিরস্কার গলায় বলল তুর্য। ওর মুখে তিরস্কারের হাসি। হ্যাঁ, আমার বাপি আপনাকে কঠিন শাস্তি দেবে এর জন্য। আপনি তার একমাত্র মেয়েকে কিডন্যাপ করেছেন। এই জন্য আপনার কি হাল করে দেখেন। খুব তাড়াতাড়ি বাপি আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। তোমার বাপি আমাকে শাস্তি দেবে? তোমার এই বোকা বোকা কথা শুনে আমার সাথে এখন হাসি পাচ্ছে। আচমকা বর্ষা তুর্যর কলার চেপে ধরল। কেন পাবে না? ঠিক পাবে। আপনি একটা ফাজিল অসভ্য হনুমান বাদর লোক। আমাকে কিডন্যাপ করেছেন, বাপির সাথে কথা বলতে দিচ্ছেন না। তারা আমার চিন্তায় কি করছে আল্লাহ জানে। আপনার মতো খারাপ লোক জীবনে দেখিনি। এভাবে একটা নিষ্পাপ বাচ্চাকে অত্যাচার করছেন। বর্ষা তুর্যের কলার ধরায় তো তুর্য রেগে আগুন হয়ে গেছে। চোখগুলো লাল টকটকে হয়ে গেছে। আর বর্ষার এত সব কথা শুনে ওর রাগ আরও বেড়ে মাথায় উঠে গেছে। ও রাগে দাঁতে দাঁত চেপে বর্ষার উদ্দেশ্যে বলল, মুভ ইয়োর হ্যান্ড। না, ছাড়বো না। আপনি আমাকে এই মুহূর্তে আমার বাসায় দিয়ে আসুন। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। লাস্টবার বলছি, হাত সরাও, আমাকে রাগিও না। ছাড়বো না বলছি তো। বর্ষা দ্বিতীয়বারের মতো না করায় তুর্য রেগে ওর হাত কলার থেকে ঝামটা মেরে ছাড়িয়ে বর্ষার গালে চর মেরে দিল। বর্ষা গালে হাত দিয়ে চোখের জল ফেলছে আর বিড়বিড় করে বলছে, আপনি দ্বিতীয়বার আমাকে মারলেন।
বলে ফুপিয়ে কাঁদতে লাগলো। আর তুর্য রেগে চিৎকার করে বলল, আর কখনো এমন সাহস দেখাতে গেলে 2 হাত কেটে রেখে দেব। তুর্য এর কলারে হাত দেওয়ার শাস্তি পাবে তখন। আমার যখন সময় হবে আমি নিজেই তোমাকে বাসায় দিয়ে আসব। তোমাদের মতো মেয়েকে আমি আমার জীবনে রাখি না। আমার উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তাই বাড়াবাড়ি করে লাভ নাই, নিজের ক্ষতি হবে শুধু। আপনার কোনো দিন ভালো হবে না, কোনো দিন না। আজ অবধি আমার ভালো হয়নি, এখন আর ভালো হওয়ার আশা রাখি না। তোমার যত খুশি বলতে পারো, আই ডোন্ট কেয়ার। তোমার ওইসব ফালতু কথা তুর্য কেয়ার করে না। বর্ষা ঘৃণার দৃষ্টিতে তুর্যের দিকে তাকালো। এই মানুষটা যতটা সুন্দর, বাহির থেকে তার মনটা ততটাই কুৎসিত। তুর্য খাবারের প্লেট এনে বর্ষার হাতের উপর দিল। নাও খাও, তোমাকে অত্যাচার করতে চাই, কিন্তু তার জন্য না খাইয়ে অসুস্থ করার কোনো রকম ইন্টারেস্ট আমার নাই। পরে তোমাকে নিয়ে অশান্তিতে আমাকেই ভুগতে হয়। খাবার দেখেই বর্ষার খিদে যেন 3 গুণ বেড়ে গেল। কিন্তু এই খারাপ লোকটার খাবারও খেতে চায় না ও। খাবারের প্লেট হাতে শক্ত হয়ে বসে আছে। তুর্য ওর সামনে দাঁড়িয়ে এসব দেখে দাঁতে দাঁত চেপে বলল, এই না বললে সারাদিন না খাইয়ে তোমাকে অত্যাচার করেছি, এখন খাবার দিলাম খাচ্ছ না কেন? বর্ষা তুর্যের দিকে অশ্রু নয়ন চোখে তাকিয়ে বলল, আপনার দেয়া কোনো খাবার আমি খাবো না, দরকার হলে না খেয়ে মরে যাব। বলেই বর্ষা খাবার নিচে নামিয়ে রাখে। তুর্য বর্ষার সামনে দাঁড়িয়েছিল। এটা দেখে ও শান্ত ভঙ্গিতে বলল, অ্যাটিটিউড না দেখিয়ে চুপচাপ খাবারটা খেয়ে নাও। আমি তোমার আপন কেউ না যে তোমার মরে যাবার কথা শুনে ভয় পেয়ে যাব আর তোমাকে আহ্লাদ করে খাওয়াবো। আপনাকে বলেছি কি আপনি আমাকে আহ্লাদ করে খাওয়ান? তোমার ভাবভঙ্গি দেখে তো আমার তাই মনে হচ্ছে। মানে আমার হাতে খেতে চাইছো। সব মেয়েরা একরকম ছ্যাঁচড়া টাইপের। সকালে জ্বরের অজুহাতে আমার হাতে খেয়েছো, আবার এখন খাবে না বলে ঢং করছো। কি আমি আপনার হাতে খেয়েছি জ্বরের অজুহাতে, আর এখন ঢং করছি মনে হচ্ছে? অফকোর্স, না খেয়ে অসুস্থ হয়ে সেবা পাওয়ার ধান্দা। আপনি আমাকে অপমান করছেন। এখন বুঝতে পারলে? রাগে বর্ষা কি করবে ভেবে পাচ্ছে না। অতি আদরের মেয়ে হওয়ায় বর্ষার অধিক মাত্রায় রাগ। তুর্য বর্ষাকে রাগিয়ে ঠোঁট বাঁকা করে হাসছে, আর এতে বর্ষা যেন শরীরে আগুন ধরে যাচ্ছে। তুর্যের মুখে হাসি দেখে হাঁ হয়ে গেছিল বর্ষা। মারাত্মক সুন্দর হাসি, যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য এই হাসিতে। কিন্তু বর্ষা পড়ল না, ও রেগে তাকিয়ে আছে। রাগে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। লোকটাকে উচিত শিক্ষা দিতে না পারা পর্যন্ত শান্তি পাবে না। আচমকা খাবারের প্লেট নিয়ে তুর্যের মুখের বরাবর ছুঁড়ে মারল। সমস্ত খাবার তুর্যের শরীরে গড়াগড়ি খেতে লাগলো। আচমকা কাজে তুর্যের স্ট্যাচু হয়ে গেল। মুহূর্তের মাঝে যেন একটা ঝড় বয়ে গেল। তুর্য রাগের সাথে সাথে চোখ বন্ধ করে নিয়েছে। বর্ষা কাজটা করে আনন্দ পেলেও কষ্ট পেলেও খাবার নষ্ট হলো লোকটার জন্য। আল্লাহর কাছে মনে মনে ক্ষমা চাইছে, রাগের মাথায় খাবারটা নষ্ট করে দিয়েছে। তুর্য অগ্নিদৃষ্টিতে বর্ষার দিকে তাকালো, এমনভাবে তাকিয়ে আছে যেন বর্ষাকে চিবিয়ে খেয়ে ফেলতে পারলে তাহলেই ও শান্তি লাগবে। রাগে তুর্যের কপালের রগ ফুলে উঠেছে, মুখ দিয়ে বের হয়ে গেছে। ইউ পুট সো মাচ কারেজ অন মি। তুর্যের কর্কশ গলায় আওয়াজ শুনে বর্ষা শুকনো ঢোক গিলে। ও ভয় পেলেও নিজেকে সাহসী প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করে আমতা আমতা করে বলে, আপনার জন্য এটাই ঠিক হয়েছে। আমার তো মন চাচ্ছে আপনাকে। আর বাকিটুকু বলতে পারলো না। তুর্য এগিয়ে আসতে লাগলো, রাগী চোখে তাকিয়ে ওর দিকে। বর্ষা দাঁড়িয়েছিল। তুর্যের এগিয়ে আসা দেখে ভয়ে পিছিয়ে যেতে গিয়ে বিছানায় বসে পড়ে। আমার দিকে এমন রাক্ষসের মতো তাকাচ্ছেন, এগিয়ে আসছেন কেন? দূরে যান একদম, আমার কাছে আসার চেষ্টা করবেন না। ভয়ে বর্ষার মুখে একটুখানি হয়ে গেছে। অনেক সাহস দেখিয়ে ফেলেছো তুমি, বলে এক কদম বর্ষার কাছাকাছি এসে দাঁড়ায় তুর্য। বর্ষা পেছনে যাওয়ার আর জায়গা নাই, তাই নিজের মাথায় পেছনে হেলিয়ে দেয়। আর তুর্য ফট করে হাত উঁচু করে বর্ষার ভয়ে মৃদু চিৎকার করে বলে উঠে, 2 বার আমার গায়ে হাত তুলেছেন, এটা নিয়ে 3 বার হবে। বর্ষা চোখ খিচে বন্ধ করে আছে, ভয়ে অপেক্ষা করছে থাপ্পড় খাওয়ার জন্য। তুর্য কথাটা শুনে হাত থামিয়ে ফেললো, আর বর্ষার হাত শক্ত করে ধরে টান মেরে দাঁড় করিয়ে ফেললো। বর্ষা আচমকা টানে ভয় পেয়ে তুর্যর শার্ট খামচে ধরে। পিট পিট করে চোখ মেলে ভীতু মুখ করে তুর্য দাঁতে দাঁত চেপে ওর দিকে তাকিয়ে আছে। বর্ষার ঢোক গিলতে ব্যস্ত। প্রথম অন্যায় তুমি খাবারগুলো ফেলে নষ্ট করেছো। তোমার দ্বিতীয় অন্যায় আমার গায়ে খাবার ছুঁড়ে মারার সাহস দেখিয়েছো। দুটো অন্যায়ের জন্য তোমাকে শুধু মারলে হবে না,
মানে কি বলছেন আপনি? আমি খাবার ফেলে অন্যায় করেছি, ঠিক আছে, কিন্তু আপনার উপর ফেলে আমি কোনো অন্যায় করিনি, একদম ঠিক কাজ করেছি। তেজি গলায় বলল বর্ষা। তুর্য শক্ত চোখে তাকিয়ে আছে। নিজের হাত বর্ষার কোমরে ধরা ছিল। বর্ষা এমন তেজি কণ্ঠ শুনে তুর্য আরো শক্ত করে চেপে ধরে কোমর, যাতে বর্ষা নিজের কোমরে ব্যথা অনুভব করে আর ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগে। ব্যথায় ওর চোখে অশ্রু চলে আসে। তুর্য সে দিকে তোয়াক্কা না করে নিজের হাত আরো শক্ত করে কোমরে চেপে ধরে বলল, আই ক্যান্ট ইমাজিন হোয়াট আই উইল ডু টু শো ইউ সাচ কারেজ। ছাড়ুন আমাকে, আমি ব্যথা পাচ্ছি। ব্যথায় একটুখানি মুখ করে বলল বর্ষা। তুর্য কোমর ছেড়ে দিল ঠিকই, কিন্তু হাত আরো শক্ত ধরে টেনে বাথরুমে নিয়ে এলো বর্ষা। বলছে, ছাড়ুন আমার হাত, আমাকে এভাবে কোথায় টেনে নিয়ে যাচ্ছেন? তুর্য উত্তর দিল না। বর্ষাকে টেনে বাথরুমে এনে ছাড়তেই বর্ষা বিস্মিত হলো। এখানে নিয়ে এলো কেন? পাগল নাকি? মুখে বলেই ফেললো, আর ইউ ম্যাড? আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? মাথায় গেছে নাকি আপনার? And if I say a bad word, I will bury this idiot girl here. বলেই বর্ষার গলা চেপে দেয়ালে হেলান দিয়ে দাঁড় করালো। বর্ষা বড় বড় চোখে করে তাকিয়ে আছে। দম বন্ধ হয়ে আসছে ওর, কথা বলতে পারছে না। হাত বাড়িয়ে তুর্যের হাত সরানোর চেষ্টা করছে। শেষ সময় তুর্য গলা থেকে হাত সরিয়ে নিল আর বর্ষার দুপাশে দেয়ালে দুহাত রেখে বর্ষার উপর সামান্য ঝুঁকে বলতে লাগলো, আমার সাথে উঁচু গলায় কথা বলতে আসলে তার ফল তোমার জন্য ভালো হবে না, তাই নিজের মুখটা বন্ধ রাখো, এটাই তোমার জন্য বেটার। বর্ষা গলায় হাত দিয়ে খুব খুব করে কেসে উঠল। এতে এত ভয় পেয়েছে যে ও কথা বলতে পারছে না। ভয়ে ওর শরীর কাঁপছে। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল এইখানে বুঝি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। ভয় আর তুর্যর দিকে মাথা তুলে তাকাতে পারল না। বর্ষা নিচের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। তুর্য বর্ষা থেকে সরে এসে নিচের শার্টের বুতাম খুলতে লাগলো। এই শার্ট এই মেয়েকে দিয়ে ধোয়াবেও, এই জন্য এটাকে এখানে নিয়ে এসেছে। বর্ষা দেয়ালে হেলান দিয়ে কাঁদছে আর এক হাত গলায় বুলাচ্ছে, আরেক হাত পাশে ঝর্ণার হ্যান্ডেল ধরে কাঁদছে, ঠোঁট কামড়ে ফুপিয়ে ফুপিয়ে। তুর্য শার্ট খুলে বর্ষার মুখে ছুঁড়ে মেরে এগিয়ে এলো আর দাঁতে দাঁত চেপে বলল, নষ্ট করেছো তুমি নিজে, তাই নিজে এটা পরিষ্কার করবে। বর্ষার কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে বলল। বর্ষার মুখে আচমকা কিছু ছুটে আসতেই চমকে মাথা তুলে তাকায় আর দেখতে পায় তুর্যের শার্ট তা ওর দিকে ছুঁড়ে মেরেছে। ঝর্ণার হ্যান্ডেল শক্ত করে ধরেছিল, তাই এইসবের হাত মোচার লেগে ঝর্ণা চালিয়ে ফেলে ভুলবশত, আর এতে ঝমঝম করে পানি বর্ষার ও তুর্যের গায়ে পড়ে, শরীর ভিজিয়ে দেয়। বর্ষা চমকে উপরে দিকে তাকিয়ে ভয় আটকে ওঠে। ওর হাতে চাপ লেগে এইসব হয়েছে বুঝতে পারে। বর্ষা ভয় পেয়ে যায়, ভয়ার্ত চোখে তুর্যের দিকে তাকায়। তুর্যের কপাল বেয়ে পানি মুখ থেকে গলায় পড়ছে, সারা শরীর ভিজিয়ে দিচ্ছে। ও নিজেও ভিজে যাচ্ছে। ওর জন্য ঝর্ণা চালু হয়ে গেছে। এখন কি এর জন্য ওকে শাস্তি দিবে কিনা ভেবে বর্ষা কুকড়ে যাচ্ছে ভয়ে। গলা চেপে ওকে তো মেরেই ফেলেছিল, এখন যদি রেগে সত্যি মেরে ফেলে তাহলে কি হবে? বাপ্পি মাম্মার আর দেখা হবে না। তুর্য এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না। এইসব বর্ষার জন্য হয়েছে ও বুঝতে পেরেছে। রেগে বর্ষার দিকে তাকালো। বর্ষা ওর দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে, চোখ পিটপিট করছে, বন্ধ করছে তো খুলছে। আসলে বর্ষা তো ভিজে যাচ্ছে, ওর কপাল বেয়ে চোখে পানি পড়ছে চোখে, আর তার জন্য চোখ বন্ধ করে আবার ওর দিকে তাকাচ্ছে। মনে মনে বর্ষা শুকনো ঢুক গিলছে। তুর্য কিছু বলতে গিয়েও বলতে পারল না, কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। দুজনেই ভিজে চুপচুপ হয়ে গেছে। বর্ষার সাদা শার্ট ভিজে গায়ের সাথে লেপটে গেছে। তুর্য নিশাতুর দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে আছে। তুর্যকে এমন নিজের দিকে পলকহীন চোখে তাকিয়ে থাকতে দেখে বর্ষার সন্দেহ হচ্ছে, না বকে এভাবে তাকিয়ে আছে কেন? বর্ষা চোখ নামিয়ে ভাবছে, এমন সময় হ্যাবলার মতো তাকিয়ে আছে কেন? এই গন্ডারটার আবার কি হলো? হুট করে ও নিজের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। তুর্যের এভাবে তাকিয়ে থাকার কারণ বুঝতে পেরে লজ্জায় পেছনে ঘুরে যায় আর বিড়বিড় করে বলে, নির্লজ্জ চরিত্রহীন লোক একটা।
সকাল সকাল অব্র বাসা থেকে বেরিয়ে এলো, উদ্দেশ্য বর্ষাদের বাড়ি এসে বর্ষার মায়ের চেক আপ করলো। তিনি এখন একটু সুস্থ, কিন্তু মেয়ের জন্য সারাদিনে চোখের পানি ফেলতে লাগে। অব্র কি বলে তাকে সান্ত্বনা দিবে তা জানে না। মেয়ের জন্য মা বাবার মনের অবস্থা কি হয় সেটা একমাত্র তারাই ফিল করতে পারে। বড় বড় পুলিশ অফিসাররা কেসটা হ্যান্ডেল করছে, কিন্তু কোনো দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালোবাসার মানুষটির এমন বিপদে নিজের মনটাও ভালো নেই অব্রের। বর্ষার মা কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়েটাকে কি আর খুঁজে পাওয়া যাবে না? অব্র কি বলবে ভেবে পাচ্ছে না। মানুষটার জন্য খুব কষ্ট হচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে অব্র বলে, আপনি এত টেনশন মাথায় নেবেন না প্লিজ, নিজেকে সুস্থ রাখুন। বর্ষা আপনার এই অবস্থা দেখলে তো কষ্ট পাবে। ঠিক ফিরে আসবে, ওকে খুঁজে পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, এতটা কান্নাকাটি করবেন না, এসব আপনার জন্য ক্ষতিকর। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাল্লাহ তিনি বর্ষাকে আমাদের মাঝে ফিরিয়ে দেবে। বর্ষার মা মুখ চেপে কাঁদছে। অব্র নিজের সাধ্যমতো সান্ত্বনা দিয়ে বেরিয়ে এলো বাসা থেকে। এদিকে নিদ্রা লাল টকটকে শাড়ি পরে রুম থেকে বের হলো। মাথায় ঘোমটা টেনে ভদ্র হয়ে নিচে এলো। সেখানে ওর শাশুড়ি মা ও ওর একমাত্র ননদ ছিল। শাশুড়ি মা এগিয়ে এসে নিদ্রাকে বলল, অভ্র কোথায় গেছে বৌমা? নিদ্রা হকচকিয়ে যায়। ও জানে না অব্র কোথায় গেছে। বাথরুমে যাওয়ার আগে দেখতে পায় অব্রকে ফিটফাট হয়ে রেডি হতে। জিজ্ঞেস করা হয়নি। বাথরুম থেকে বের হয়ে অব্রকে রুমে পায়নি। শাশুড়ি মা আমার হাত ধরে জিজ্ঞেস করলো, তুমি জানো না? আমি মাথা তুলিয়ে না বললাম। তিনি আমাকে টেনে একটু আড়ালে নিয়ে গিয়ে বলল, তোমার আর অভ্রর মাঝে সব কি ঠিক আছে? তোমার কি এই বিয়েটা নিয়ে সিরিয়াস হইছো? আমি থতমত খেয়ে শাশুড়ি মার দিকে তাকিয়ে আছি। কি বলবো তাকে? আমি বিয়েটা নিয়ে সিরিয়াস হলেও অভ্র তো এই বিয়ে নিয়ে মোটেও সিরিয়াস না। আমি চুপ করে দাঁড়িয়ে আছি বলে তিনি আবার আমাকে বলল, দেখো নিদ্রা মা, তোমাকে আমার আগে থেকেই পছন্দ। তোমার ফ্রেন্ডশিপ কাল থেকে আমি চাইতাম তুমি অভ্রের বউ হও, কিন্তু লক্ষ্মীমন্ত মেয়ে তুমি, আর কি সুন্দর ব্যবহার। কিন্তু আমার অভ্র তো তোমাকে ভালোবাসে না। মনে মনে খুব দুঃখ পেয়েছিলাম। বর্ষা মেয়েটাকে আমার মোটেই পছন্দ হয়নি। কেমন চঞ্চল টাইপের একটা মেয়ে। যেভাবেই হোক মেয়েটার সাথে বিয়ে ভেঙে গেছে, আর তোমাকে আমি বাড়ির বউ করে আনতে পেরেছি। আমি যে কত খুশি। ওনার কথা শুনে আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। ওনার চোখে মুখে উজ্জ্বলতার ছাপ। উনি আমাকে পছন্দ করে আর বউ হিসেবে এতটা মেনেছে দেখে আমিও মনে মনে খুশিই হলাম। যাক, একজন তো আমাকে বাড়ির বউ হিসেবে মেনেছে। তোমাদের মধ্যে কি চলছে আমাকে খুলে বলো। অভ্রের মা খুব নরম গলায় বলল, আর তিনি এটা বলল, আমাকে মায়ের মতো ভেবে সব শেয়ার করতে পারো। অনেক দিন পর তার মাঝে নিজের মায়ের ছায়া খুঁজে পেলাম। আমি তাকে বললাম, অভ্র আমাকে ডিভোর্স দিতে চায়। ও বর্ষাকে ভালোবাসে। বর্ষাকে খুঁজে ফেলে বর্ষাকে বিয়ে করবে। ও বললেই হলো নাকি? বিয়েটা কি ছেলে খেলা নাকি? ওর বউ তুমি থাকবে, আর বর্ষাকে কে না কে তুলে নিয়ে গেছে। সেই মেয়েকে আমি বাড়ির বউ মানবো কি করে? আমি ওর সাথে কথা বলবো, তুমি চিন্তা করো না। চমকে উঠে শাশুড়ি মায়ের হাত চেপে ধরলাম। কী সব বলছেন আন্টি? আপনি এসব বলতে চান না প্লিজ। তাহলে আবার ও আমাকে খারাপ ভাববে। আমি ওর নামে নালিশ করেছি আপনার কাছে। ওর মনে জায়গা করার আগেই আমি ওর কাছে খারাপ হতে চাই না। আপনি এইসব ব্যাপারে কোনো কথাই বলবেন না প্লিজ। আচ্ছা, তুমি যেহেতু এত না করছো, আমি ওকে কিছু বলবো না, কিন্তু ও তোমাকে কখনো ডিভোর্স দিতে পারবে না, সেটা আমি মেনে নেব না। আপনি টেনশন করেন না আন্টি, আমি ওকে কখনোই ডিভোর্স দিব না। নিজের ভালোবাসার মানুষটাকে একবার পেয়েছি, তাকে ছাড়তে পারবো না আমি। এতটা দয়ার সাগর না। এই তো লক্ষ্মী মেয়ে বলে আমার থুতনিতে ধরে চুমু খেলো। আমি তোমার পাশে আছি মা, আমার কথা মতো চলো। অভ্র শুধু তোমারই থাকবে। ধন্যবাদ আন্টি, আমাকে সাপোর্ট করার জন্য। কিসের আন্টি আন্টি করছো? আমি তোমার শাশুড়ি মা, আমাকে মা বলবে এখন থেকে। মা বলবো?
আমার চোখ ভিজে এলো। কতদিন পর কাউকে মা বলা হবে। হ্যাঁ, আমি যে তোমার মা এখন থেকে। তুর্য নিজের কাজে নিজেই অবাক হয়ে যায়, চেঁচিয়ে বলে, আমার শার্ট ঝকঝকে না হলে তোমার খবর আছে। বলেই ভেজা অবস্থায় বাথরুম থেকে বেরিয়ে আসে। বর্ষা তুর্যের উপস্থিতি না পেয়ে শার্টের দিকে তাকিয়ে আছে। এটা আমাকে কাচতে হবে? এখন আমাকে দিয়ে এইসব করাবে ফাজিল লোকটা? রাগে কিরমির করে শার্টের দিকে তাকিয়ে আছে। বর্ষা নিচু হয়ে শার্টে হাত দিল, রাগী চোখে তাকিয়ে শার্টের দিকে। মন চাইছে এই শার্টটাকে ইচ্ছে মতো ধুলাই দিতে। মনে জ্বালা জুড়াতো। শার্টটাকে তুর্য ভেবে ইচ্ছে মতো আছড়াতে লাগলো। তুর্য বাইরে এসে ড্রেস চেঞ্জ করে তারপর রুম থেকে বের হয়ে যায়। আধ ঘন্টা পর রুমে এসে দেখে বর্ষা বেরোয়নি। ও কপাল কুঁচকে দরজা ধাক্কা দিতে লাগে। আর এদিকে বর্ষার শার্টটা আছড়ে মারতে গিয়ে ছিঁড়ে ফেলেছে। ও চোখ বড় করে শার্ট নিয়ে ফ্লোরে বসে আছে, ভয়ার্ত মুখ করে থেকে থেকে ঢোক গিলছে। তুর্য বর্ষার সারা শব্দ না পেয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগে। বর্ষা এবার উঠে দাঁড়িয়ে আস্তে করে বলে, আমার হয়নি। তুর্য বিরক্ত হয়ে বলে, তাড়াতাড়ি করো, আর আমার শার্ট যেন চকচকে হয়। বলেই দরজার কাছে থেকে সরে দাঁড়ালো। বর্ষার ঢোক গিলে গোসল করে নিল। দিন পর এই সুযোগ পেল। শান্তি মতো গোসল করলেও এই শার্ট ছেঁড়া নিয়ে যে ঝড় আসতে চলেছে ওর কপালে, কিন্তু ও বলবে না এখন কিছু। এইটা নিজেই শুকাতে দেবে। যখন পড়তে যাবে তখন বুঝতে পারবে এটার বুতাম ছিঁড়ে ফেলেছি। এখন আগ বাড়িয়ে বলে বকা খাওয়ার আর কোনো রকম ইচ্ছা বর্ষার নাই। এমন হতে পারে এই শার্টটা দেখার আগেই চলে গেলাম এখান থেকে। নিজেই কিছু সমাধান বের করে গোসল করে বুঝতে পারলো যে এখানে ওর কোনো পোশাক নাই। এখানে কেন, এই বাসায় তো ওর কোনো পোশাক নেই। লোকটারই শার্ট প্যান্ট পরে আছি, এখন আমি কি পরবো? অনেকটা সময় যাওয়ার ফলে ঠান্ডায় ভিজে থাকার জন্য আমার এখন শীত লাগছে। আবার দরজা ধাক্কা, আমি এই অবস্থায় দরজা বা খুলবো কি করে? ওইদিকে চেঁচামেচি শুরু করে দিয়েছে ফাজিল একটা। বাধ্য হয়ে আমি দরজা একটু ফাঁক করে মাথা বের করে বললাম, আপনি এমন চেঁচামেচি করছেন কেন? ডাকাত পড়েছে নাকি বাড়িতে? আমি বের হব কি করে? আমার জামা কাপড় দিন, আমি পরি বের হই। হোয়াট? তোমার জামা কাপড় আমি কোথা থেকে দেব? সেটা আমি কি করে জানবো? কিডন্যাপ করেছেন, তাহলে তার জামা কাপড় কিনে রাখতে পারেননি? ফালতু লোক একটা। নাকি আপনাদের টাকা পয়সা নেই? তুমি আমার সাথে কিন্তু বাজেভাবে কথা বলছো। আগেবারে শাস্তির কথা মনে নাই নাকি? কথাটা শুনে গলা চেপে ধরার কথা মনে পড়ে যায় বর্ষার। আরও কথা অফ করে দেয়। ভয়ার্ত মুখ করে বলে বর্ষা, আমার খুব শীত করছে, কিছু দিন না। কি পরে বের হব? তুর্য বর্ষার মুখের দিকে তাকিয়ে আছে। শীতে কাঁপছে মেয়েটার। ওর চোখ ঠোঁট কাঁপছে। এই মেয়েটার জন্য একের পর এক বিপদ ওর মাথায় ঘুরতে থাকে। সেদিন বাধ্য হয়ে নিজের একটা পোশাক পরতে দিয়েছিল। ও ওর পোশাক কারোর সাথে শেয়ার করতে পছন্দ করে না। এখন আবার দিতে হবে। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। আবার তাগাদা দিচ্ছে মেয়েটা। বিরক্ত হয়ে আলমারি খুলে নিজের আরেকটা ড্রেস বর্ষার হাতে দেয়। বর্ষা কাঁপা কাঁপা হাতে ড্রেস হাতে নেয়। কি হলো, ভেতরে ঢুকছো না কেন? আরে তোয়ালে দেবেন নাকি? তোয়ালে এনে এক প্রকার ছুঁড়ে মারে বর্ষার দিকে। বর্ষা কোনো রকম সেটা নিয়ে ভেতরে ঢুকে যায়। বর্ষা গালে হাত দিয়ে বিছানার দিকে তাকিয়ে আছে, যেখানে জামা কাপড়ে ছড়াছড়ি। কালকে জামা কাপড়ের খোঁটা দেওয়ার পর এক বস্তা জামা কাপড় নিয়ে এসেছে। এত জামা কাপড় দিয়ে আমি করবোটা কি? পাগল নাকি? এত জামা কাপড় কেউ আনে? ছত্তসব। আমি তো যে কোনো সময় চলে যাব। যাক, আমার কি টাকা খরচ হয়েছে নাকি তার হয়েছে? আমার কি? কালকে আমাকে সে আগের রুমটায় এনে রেখেছে। শার্টের ব্যাপারটা খুব ভালোভাবে ধামাচাপা দিয়েছি। আমি নিজের হাতেই সেটা শুকাতে দিয়েছি, তাই আর জানে না। কিন্তু যখন পড়তে যাবে তখন ঠিকই বুঝে যাবে। ভাত ফালানোর জন্য আমাকে আর ভাত দেবে না, এটা আমার শাস্তি। সেটা জানতে পেরেছি পরে। এত কিছু করেও নিজের খিদেটাকে দমন করতে পারিনি, তাই নির্লজ্জের মতো তার কাছে খাবার চাইতে হয়েছে। তাই আর খাবার চেয়ে তার কাছ থেকে কঠিন এক ধমক ও শাস্তির কথাটাও জানতে পেরেছি। খাবার নষ্ট করার জন্য তোমাকে আমি আর ভালো খাবার দেব না। তোমাকে এখন থেকে প্রতিদিন 3টা করে ফল দেওয়া হবে। চাইলে মুড়ি খেতে পারো। তোমার জন্য স্পেশালি মুড়ি আনা হবে বাসায়। কি আমি মুড়ি খেয়ে থাকবো? ইয়েস। আপনি কি পাগল? আমার ভাতের খিদে লেগেছে জানেন?
আর আপনি আমাকে মুড়ি খাইয়ে রাখতে চান? ভাতে তো দিয়েছিলাম, কিন্তু তোমার অতিরিক্ত মাত্রার জেদ, নিজের জেদের আর নিজের কাণ্ড কারখানার জন্য ভাত পাবে না তুমি। এটা আপনি করতে পারেন না। ভাত না খেয়ে কি থাকা যায়? থাকা যায় কিনা তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, তোমাকে তাই খেতে হবে যা আমি তোমাকে দেব। আর না চাইলে না খেয়ে থাকতে পারো। সকাল সকাল এই বস্তা ভরা ড্রেস ও এক কৌটা ভরা মুড়ি পাঠিয়ে দিয়েছে, সাথে কিছু ফল। খিদের যন্ত্রণায় আমার এই শুকনো মুড়ি চাবাতে হয়েছে সারা দিন, আর ওই লোকটার মুখোমুখি হতে হলো না। হব কিভাবে? তিনি তো আসেন নাই। সারাদিন আমি রুমে বসে হাঁসফাঁস করলাম, কিভাবে এখান থেকে পালানো যাবে সেই সব নিয়ে চিন্তা ভাবনা করলাম, কিন্তু চিন্তা ভাবনা করেও কোনো দিশা খুঁজে পেলাম না। আমাকে যদি পালাতে হয় আগে রুম থেকে বের হতে হবে। কিভাবে বের হব আমি রুম থেকে? আমাকে বের হওয়ার সুযোগ করে দিয়ে তো আর তিনি দরজা খুলবে না, আর দরজা খুলে না রাখলে আমি তো বেরও হতে পারবো না। বের হওয়ার কোনো রাস্তা না পেয়ে আবার কতক্ষণ হাঁটুতে মাথা রেখে কাঁদলাম। পরপরই 2 দিন চলে গেল, কেউ দরজা খুলে ভেতরে এলো না। লোকটা হাওয়া হয়ে গেল নাকি? লোকটা যদি সত্যি হারিয়ে যায় আমি এখান থেকে বের হব কি করে? বর্ষা দরজার কাছে এসে দরজা ধাক্কাতে লাগলো, আর কেউ আছে কি না জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। 2 দিন ধরে বর্ষা মুড়ি খাচ্ছে, পেটের খিদে পেটেই আছে। এসব খেয়ে কি আর পেট ভরে? খিদেতে যা ফল দিয়েছিল সব খেয়ে ফেলেছি। একটা আপেল আছে। লোকটা এভাবে হারিয়ে যাবে বলেই কি সব কিছু আগে থেকে ব্যবস্থা করে দিয়েছিল? আমি কি এখানে বন্দি হয়েই পৌঁছে যাব নাকি? আতঙ্কিত মুখ করে বসে মেঝের দিকে তাকিয়ে আছে বর্ষা। আচ্ছা, বাসার বাইরে তো অনেক গার্ড দেখেছিলাম, তারা কি আছে নাকি নেই তারাও? আমি কি এই বাসায় একা আছি নাকি? ভীতু হয়ে গেল বর্ষা, ভয়ে কাঁপতে লাগলো। বর্ষা শিউর ওকে বাসায় একা বন্দি করে লোকটা কোথাও চলে গেছে। কেউ আছে আশা করে রাতে ঠিক থাকতে পেরেছে 2 দিন, কিন্তু আজ কি করে থাকবে? বর্ষার ভয় হৃৎপিণ্ড কাঁপছে। এখন এই দিনের বেলাও ওর ভয় করছে। ঘড়ি আছে বিধায় কয়টা বাজে দিন না রাত ঠিক পায় না, হলে তো তাও বুঝতে পারতো না। দুপুরে গোসল করলো না, এইভাবে ভয়ে এক জায়গায় শক্ত হয়ে বসে রইল। ভয় নিয়ে ওয়াশরুমে ঢুকলো 4টার সময়, আর গোসল করে গোলাপি প্লাজো আর নীল গেঞ্জি পরে বেডের কোনায় বসে আছে। কাঁদো কাঁদো মুখ করে আপেল কামড়াতে লাগলো। এমন অত্যাচারিত হতে হবে জানলে সেই দিন ওই বোকার মতো কাজ করতো না। যে কয়দিন এখানে আছি অন্তত পক্ষে ভাত খেতাম, ভালো ভালো খাবার দিয়েছিল, কিন্তু এখন আমার জন্য এই শুকনো বুড়ি বেঁচে আছে। এটা খেয়ে আমার কতদিন বেঁচে থাকা সম্ভব? সন্ধ্যা হয়ে এসছে, আজান পড়ার সময় হয়েছে, কিন্তু আজানের শব্দ এখানে আসার পর আমি শুনি নাই। এখানে আশেপাশে কোনো মসজিদ নেই বোধ হয়। আমি অবশ্য তেমন একটা নামাজ পড়ি না, অতি আদরে হয়ে আমি কিছুটা বাদরি হয়েছি। মাঝে মাঝে পড়তাম, কিন্তু সবসময় পড়া হতো না। আজকে নামাজ পড়তে ইচ্ছে করছে, কিন্তু যায় নামাজ ছাড়া। ভেবে চিনতে যায় নামাজ ছাড়াই একটা ওড়না বিছিয়ে নামাজ পড়লাম। রাতেই মুড়ি আমার খাওয়ার ইচ্ছে হলো না আর, তাই 7টা বাজতেই আমি বিছানায় গুটি মেরে শুয়ে পড়লাম। জেগে থাকলে খিদে বেশি লাগে, প্রায় তার থেকে আগেই শুয়ে পড়ি। ঘুমিয়ে পড়লে কোনোভাবে রাত কেটে যাবে, দুর্বল হয়, তার চেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো মধ্যরাতে। বর্ষার ঘুমের মাঝে নিজের মুখের উপর কারো অস্তিত্ব খুঁজে পায়, কারো নিঃশ্বাস ওর চোখে মুখে আশ্রে পড়ছে। ভয়ে ওর হাত পা শক্ত হয়ে আছে, ঘুম ছুটে পালিয়ে যায়। কেউ ওকে জাপটে ধরে আছে। বর্ষার যেন শরীরের সব শক্তি হাওয়া হয়ে গেছে, লোকটাকে নিজের উপর থেকে সরাতে পারছে না। লোকটা নিজের শরীরের ভার ওর উপর দিয়ে রেখেছে। লোকটা গভীরভাবে ওর ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। বর্ষা কি হতে চলেছে বুঝতে পেরে কাঁদতে চাইলো, কিন্তু কাঁদতে পারছে না। ওর চোখ দিয়ে অজোর ধারায় পানি পড়ছে। এইসব ওর সাথে কে করছে ও বুঝতে পারছে না। ওই লোকটা কি আমার সাথে এইসব করছে ভাবছে বর্ষা। ওকে এখানে আনা হয়েছে 1 সপ্তাহ হয়ে গেল। এর আগে তো কখনো ওই লোকটা খারাপভাবে চায়নি, তাহলে আজকে কেন এসব করছে? হঠাৎই লোকটা ওর ঠোঁট ছেড়ে দিল। ছাড়া পেয়ে বর্ষা কাঁদতে লাগলো শব্দ করে। বর্ষার এমন হঠাৎ কান্না দেখে লোকটা ফরকে গেল। না চাইলেও লোকটা বর্ষাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। বর্ষা নিজের শরীরে কারো অস্তিত্ব খুঁজে না পেয়ে কান্না থামিয়ে হাঁটু ভাঁজ করে বসে পড়ল বেডের উপর অন্ধকারে।
অন্ধকারে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ও ভয়ার্ত চোখে সেই দিকেই তাকিয়ে আছে অশ্রু নয়নে। ভয়ে ওর সারা শরীর থর থর করে কাঁপছে। রুমের লাইট জ্বলতে বর্ষার চোখ বড় বড় হয়ে গেল। ওর সামনে সেই লোকটা বসে আছে যে ওকে কিডন্যাপ করেছে। লোকটার নাম জানা হয়নি, এই জন্য লোকটাকে কোনো নামে সম্বোধন করতে পারে না বর্ষা। কিন্তু ও বিশ্বাস করতে পারছে না এই লোকটা ওর সাথে এইসব করতে যাচ্ছিল। বর্ষা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তুর্য ওর দিকে তাকিয়ে। তুর্য মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। অসহ্য গরম লাগছে। বুকের কাছে শার্টের বোতাম কয়েকটা খুলে শুয়ে আছে। বর্ষা কান্না মুখে তুর্যের দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে ওর কান্নার শব্দটা বাড়ছে। হঠাৎই তুর্যর চোখ মেলে তাকিয়ে উঠে বসলো আর বর্ষার মুখোমুখি হলো। প্লিজ স্টপ ক্রাইং। এত কান্না কেউ করতে পারে তোমাকে না দেখলে জানতাম না। ডিসগাস্টিং। বলেই তুর্য উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। বর্ষা ওভাবেই কাঁদতে থাকলো। ওর কান্না থামছে না। তার মানে লোকদের জন্যই ওকে কিডন্যাপ করেছে। এখন নিজেকে কিভাবে বাঁচাবো আমি এই রাক্ষসটার থেকে? ভেতরে ভেতরে ভয় কুকড়ে গেল বর্ষা। সমস্ত চঞ্চলতা যেন নিমিষেই মাটি হয়ে গেছে। রাতের ঘটনার পর থেকে ও আর নিজের কান্না থামাতে পারছে না। সারাক্ষণ কাঁদছে। বাকি রাতটুকু বসেই কাঁদতেছে। কাঁদতে কাঁদতে বসেই ঘুমিয়ে গেছে। সকালে চোখ মেলে রাতের কথা মনে পড়ে আবার কাঁদতেছে। তুর্য সকালে দুবার এসেছেন। দুবারই ওকে কাঁদতে দেখেছে, কিন্তু কিছু বলেনি, শুধু উকি মেরে গেছে। তৃতীয়বার যখন তুর্য এসে দেখলো বর্ষা এখনো সেইভাবেই বসে কাঁদছে, ওর চোখ ফুলে আছে, এবার রেগে গিয়ে এসে বর্ষার বাহু ধরে শক্ত করে টেনে সোজা করে বলল, আর একটা গলার সাউন্ড হলে তোমাকে কিন্তু আমি এবার গুলি করে দেব। অব্র প্রতিদিনের মতো আজও রাত করে ফিরল। নিদ্রা বিছানায় হাঁটু উঁচু করে বসেছিল। পরনে হলুদ শাড়ি। অব্রের মা ওকে বলেছে শাড়ি পরতে। শাড়ি পরে অস্বস্তি লাগলেও এটাই পরে। অব্র একটু নজর পাওয়ার জন্য নিজেকে তেমনভাবে সাজিয়ে রাখে যাতে অব্র ওর জন্য ফিলিংস হয়। বিয়ের পর